প্রিয় দর্শক, আজ 25 এপ্রিল বৃহস্পতিবার। প্রথম আলো উত্তর আমেরিকার আয়োজনে আমাদের আজকের অটিজম নিউরোডাইভার্জেন্ট ভার্চুয়াল লাইভ অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। আমি বি রীতা। আজ আমাদের সাথে আছেন আম, ফারজানা নাজ শম্পা এবং কুলসুম আক্তার সুমি। এই দুই অতিথি তাদের ব্যক্তি জীবনে অটিজম নিয়ে বাস করা সন্তান লালন পালনে দুর্দান্ত নার্সিং দক্ষতা রেখেছেন। আমরা আজ কথা বলবো তাদের সাথে। আমরা শীঘ্রই তাদের কাছে ফিরে যাবার আগে আমাদের সাথে আরো একজন আছেন, সোহানা নাজনীন। তিনি আজ এই মায়েদের কিছু প্রশ্নের সাথে সম্পৃক্ত থাকবেন। আজ এই আলোচনাটা মূলত অটিজম অ্যাওয়ারনেস নিয়ে, যদিও এটা এপ্রিল মাস এবং আমরা শেষের দিকে। আমাদের একটু দেরি হয়ে গেছে নানান অন্য অন্য কাজগুলো আমাদের সম্পন্ন করতে গিয়ে। তারপরও আমরা আজকের এই আয়োজনটি আশা করছি যে আপনারা সবাই দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। একটু দীর্ঘ হতে পারে। তো আমরা শুরু করার আগে বলে নিই, আমাদের প্রথম আলো ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠানটি দেখা যাচ্ছে। আপনারা লাইক শেয়ার দিতে ভুলবেন না। প্রথম আলো ny.com গিয়ে দেখে নিতে পারেন গুরুত্বপূর্ণ সব খবর, এবং ভিডিও ট্যাবে ক্লিক করে দেখতে পারেন পুরানো সব মূল্যবান তথ্যচিত্র ও আলোচনা। বিভিন্ন ভিডিও আমরা যেগুলো আগে করেছি আমাদের ইউটিউব চ্যানেল প্রথম আলো ইউএসএ, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আমি এখন স্বাগত জানাচ্ছি আমাদের অতিথিদের। আপনারা মাইকটা আনমিউট করতে পারেন। আছেন ফারজানা শম্পা, জি আছি। কুলসুম আক্তার সুমি এবং সোহানা নাজনীন। হ্যাঁ আছি আছি। আছি আমার কথা শোনা যাচ্ছে? জি আছি জি আপু আচ্ছা শোনা আচ্ছা, যাচ্ছে। আমার মনে হয় একটু আমার ইন্টারনেটের সমস্যা হচ্ছিল। যাই হোক, তো আপনাদের স্বাগতম। এবং আজকে অনেকটা সময় নিয়ে আপনারা বাচ্চাদের সামলে অন্যান্য কাজ রেখে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। প্রিয় দর্শক, আমরা আজকে যে অটিজম সম্পর্কে কথা বলবো, আপনারা এর আগেও শুনেছেন এই বিষয়ে। অটিজম মূলত এখন আমরা এটাকে নিউরো ডাইভার্জেন্ট বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। বিশেষ করে আমাদের মায়েরা এই শব্দটা ইউজ করতে পছন্দ করেন। অটিজম কোনো রোগ না, এটি একটি উন্নয়নমূলক স্নায়বিক অবস্থা। একটা নিউরো ডাইভার্জেন্ট শিশু বা ব্যক্তি কিভাবে যোগাযোগ করে, শেখে, বিশ্বের সাথে সম্পর্ক তৈরি করে এবং তার দর্শনের মতো সংবেদনশীল তথ্য প্রক্রিয়াগুলোর উপর এটি প্রভাব ফেলতে পারে। মূলত অটিজম একটি বৃহৎ পরিসরে একটি বোঝা এবং পর্যবেক্ষণের বিষয় এখনো রয়ে গেছে, যার কারণে এ নিয়ে এখনো গবেষণা চলছে। আমরা নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না যে অটিজম, একে অটিজম বলে, এটা ওর কারণ, এটা এর প্রতিকার। আমরা এরকম এখনো পর্যন্ত সেই কোনো আলোচনা কিংবা সমাপ্তিতে আসতে পারিনি। এটি একটি বৃহৎ গবেষণা যেটা এখনো চলছে। যদি আমরা অটিজম নিয়ে আজকের আলোচনাটা আমরা কেন করতে চাচ্ছি, যে আমরা সাধারণত অটিজম নিয়ে কথা বলি, আমরা বলি যে অটিজম সম্পর্কে আমাদের সচেতনতা বৃদ্ধি করা খুবই দরকার। ডেফিনেটলি অটিজম সম্পর্কে সচেতনতা একটি উন্নত শুরু হতে পারে, কিন্তু এর চেয়েও অটিজমের গ্রহণযোগ্যতা আরো বেশি গুরুত্বপূর্ণ। কেননা সচেতনতা আমাদেরকে একটি শর্ত হিসেবে অটিজম সম্পর্কে কথা বলে, এবং গ্রহণযোগ্যতা প্রকৃত সংকটপূর্ণ শিশু বা সমাজের ব্যক্তির বাস্তব জীবনের উপর আলোকপাত করে। আমরা আজকে এই মায়েদের সাথে সেগুলো নিয়ে কথা বলবো। তো আমাদের অতিথিরা এখানে চলে এসেছেন। আমি আপনাদের বলতে ভুলে গেছি, আপনারা নিজেদের যদি একটু পরিচয়টা দিতেন দর্শকদের উদ্দেশ্যে সংক্ষেপে। ফারজানা শম্পা, আপনি শুরু করতে পারেন। জি। আসসালামু আলাইকুম। আন্তরিক ধন্যবাদ প্রথম আলো উত্তর আমেরিকাকে, রীতা আপাকে এবং সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে। এত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি বিষয়ে আপনারা আজকে আলোচনা করছেন। আমি ফারজানা, আমি লেখালেখি করি। প্রথম আলো উত্তর আমেরিকার সাথে কানাডার প্রতিনিধি হিসেবে সম্পৃক্ত আছি। এছাড়াও কানাডার সাহিত্য নিয়ে কিছুটা ভাবানুবাদ করছি। এই তো ছোট্ট আমার পরিচয়। এবং আমি আবরারের মা। আমার ছেলের নাম আবরার। ও ও একজন বিশেষ চাহিদা শিশু এবং তাকে নিয়ে আমি বিশেষভাবে গর্বিত। সেটাই আমার গর্ব। জি। অসংখ্য ধন্যবাদ। আমাদের কুলসুম আক্তার সুমি। আম, আসসালামু আলাইকুম। আজকে আহ, এপ্রিল কে বলা হয় অটিজম সচেতনতা মাস হিসেবে সারা বিশ্বে এপ্রিল মাসকে পরিগণিত করা হয় এবং বিভিন্ন রকম অ্যাওয়ারনেস তৈরি করার জন্য কাজ করা হয়। তো সেই মাসেরই অনেকটা শেষের দিকে এসে আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলার জন্য যুক্ত হয়েছি। যাই হোক, ধন্যবাদ প্রথম আলো উত্তর আমেরিকাকে আমাকে এই অনুষ্ঠানে এইভাবে সম্পৃক্ত করার জন্য। আমি আম, নওরোজ, আমার ছেলের নাম নওরোজ। আমি নওরোজের মা। আমার ছেলে বিশেষ চাহিদা সম্পন্ন একটা বাচ্চা। তো
আমার দুটো বাচ্চা, তার মধ্যে একজন বিশেষ চাহিদা সম্পন্ন। আমি ওদের মা, এটা আমার সবচেয়ে বড় পরিচয়। আর খুব সামান্য কিছু লেখালেখির সাথে সংশ্লিষ্ট আছি, ঘর সংসার করছি, এই তো, এটাই আমার অনেক পরিচয়। ধন্যবাদ কুলসুম আক্তার সুমি। যাব সোহানা নাজমুনের কাছে। ধন্যবাদ রিতা। আসসালামু আলাইকুম সবাইকে, প্রিয় দর্শক। এই অটিজমের মাসে আমরা আসছি এটা নিয়ে কথা বলার জন্য। দুজন মা আছেন এই আহ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কিছু বলবেন। আমি সোহানা নাজনীন, আমি বলবো এ ব্যাপারে আমার সমাজের যে সচেতনতা সেটা নিয়ে আমি কথা বলবো। আমি লেখালেখি করি, প্রথম আলোর সাথে জড়িত আছি, নিউ ইয়র্কে বসবাস করছি 25 বছর যাবত, আমার 4টে বাচ্চা আছে। আমি এগুলো নিয়ে আজকে কথা বলবো। ধন্যবাদ রিতা আপনাকে। অসংখ্য ধন্যবাদ সোহানা নাজনীন আপনাকে। আম, আমাদের আশা করি দর্শকরা আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত। আমি শুরুতে যাব ফারজানা নাজ শম্পার কাছে। আমি ফারজানা নাজ শম্পা, আপনাকে আবারও ধন্যবাদ এখানে আসার জন্য। আমরা অটিজম সচেতনতার মাস এপ্রিল এলেই আমরা অনেক কিছু করি, অনেক উদযাপন করি। এই মাসটাতে বিশেষ করে আমরা অনেক আলোচনা করি বাচ্চাদের নিয়ে, এই বিষয়টা নিয়ে। তো বিশ্বের সর্বত্র এই মাসে অটিজমের উপর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনেক ধরনের কার্যক্রম চলে, স্কুলগুলো থেকে কমিউনিটিতে, বাহিরে, সব জায়গায়। তো এই প্রচেষ্টা শুরুটা মূলত 1970 সালে। তো এই যে বছরের পর বছর ধরে আমরা চেষ্টা করে যাচ্ছি সচেতনতা বৃদ্ধিতে, আমরা আসলে অনেক কিছু করছি, অনেক প্রোগ্রাম, জুম, অনেক স্কুল, অনেক সরকারি বেসরকারি। আপনার কি মনে হয় যে আমরা আসলে অটিজমটা নিয়ে কতটুকু সচেতন হতে পেরেছি? আন্তরিক ধন্যবাদ রিতা আপা আপনাকে এই চমৎকার এবং গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য। আম, আমার মনে হয় সচেতনতার সাথে, শব্দটার সাথে দুই তিনটা শব্দ জড়িত আছে বা অবস্থা জড়িত থাকে। সেগুলো হচ্ছে আমাদের সচেতনতা, তারপর স্বাচ্ছন্দ্য, আমাদের গ্রহণযোগ্যতা। এই জায়গাগুলো আগের চেয়ে, আমি বলবো না, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি বলি, আম, কিছুটা পরিবর্তন এসছে। আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমার ফ্যামিলির মধ্যেই অটিস্টিক শিশু আছে, আমার শ্বশুর বাড়ির দিকে এবং বাবার বাড়ির দিকেও। আমি যখন, আমার ছেলেটি যখন ডায়াগনোজড হলো, মানে 2.5 বছর বয়সে, আমি নিজেই ধরলাম জিনিসটা যে বাচ্চাটা কখনো রিফ্লেক্স করছে না আর কি। আমার দুটি ছেলে, যমজ ছেলে। আপনার, আমার আরেকটি ছেলে রাফি, ও খেলাধুলা করছে, শব্দের প্রতি উম, সাধারণ একটা রিফ্লেক্স করছে। কিন্তু আমার বড় ছেলে, 10 মিনিটের বড়, যে আবরার, ওর কোনো রিয়াকশন দেখতাম না, মানে ওর কোনো আচরণগত পরিবর্তন দেখতাম না। তখনই আমি এই বিষয়টা নিয়ে ডাক্তারের কাছে উত্থাপন করলাম। প্রাথমিকভাবে, আমি শুধু আমার নিজের অভিজ্ঞতাটাই বলি, যে প্রাথমিকভাবে আমি খেয়াল করতাম কমিউনিটির মধ্যে অনেকে যখন জানতে পারলো একটু আমার সাথে দূরত্ব রাখছেন। মানে এটা এটা কিন্তু আসলে শুধুমাত্র তাদের মানে জ্ঞানের অভাব না, অনেক অনেক চিরায়ত একটা ট্যাবু বাঙালি কমিউনিটির মধ্যে। অনেকে আমার সাথে দূরত্ব রাখছেন। উপমহাদেশের কয়েকজন আমাকে দেখলে অন্য লিফটে, মানে আমি যেই লিফটে অ্যাপার্টমেন্টে উঠতাম সেই লিফট বাদ দিয়ে অন্য জায়গায় উঠা চলাফেরা করতেন। কিন্তু এগুলো হচ্ছে চিরায়ত কিছু ট্যাবু, কিন্তু আমাদের কিন্তু আরো বেশি কথা বলতে হবে। আমি যে জিনিসটা করেছিলাম, আমি বেশি করে আবরারকে নিয়ে কথা বলতাম। এবং আমি যে থেরাপিস্টের সাথে কাজ করতাম, মানে যিনি আমাকে সাপোর্ট দিতেন আবরারের জন্য, তিনি বলতেন তুমি আলোচনা করো, আলোচনা করলে ট্যাবুগুলো ভাঙবে। আমার নিজের বয়সটা কম ছিল আরো, আমি ইমোশনালি খুব এফেক্টেড হতাম অবশ্য, এটা ঠিক, যে আমার বাচ্চাটাকে নিয়ে আমি হাঁটি, আম, সবাই কেন আমাকে, মানে আমাকে এড়িয়ে যাচ্ছেন। ঠিক একই জিনিস বাংলাদেশে হয়েছে, বাংলাদেশে আমার আত্মীয়দের মধ্যে হয়েছে, অনেকে শুনেছি, এবং আমার বন্ধু সার্কেলে হয়েছে। ছেলেটাকে একটা ঘরে রেখে দিচ্ছে, এ কথাও বলতে শুনেছি যে একটি ছেলে তো এরকম হয়েছে, আর একটা বাচ্চা তো ঠিক আছে। কিন্তু টেলিভিশনে প্রচার মাধ্যমে এখন অনেক বেশি প্রচার হচ্ছে অটিজম নিয়ে। গত 10 বছর, আমার ছেলের বয়স এখন 13, গত 13 বছর আমার একটা জার্নি ছিল। আমি গত 13 বছরে কিন্তু পরিবর্তনটা একটু একটু লক্ষ্য করছি, যে সচেতনতার জায়গাটা। আমি বলবো না যে সবাই সহজভাবে এই পরিবর্তনটা গ্রহণ করেছেন, কিন্তু প্রচার মাধ্যমগুলোতে আরো বেশি যদি প্রচার করা হতো, এবং এটা একটা স্নায়বিক অবস্থা মাত্র, এই বিষয়গুলি নিয়ে সহজভাবে প্রচার করা হতো, তাহলে এই ট্যাবুগুলো সরে যেত। এবং আমাদের পারিবারিক পর্যায়ে যে সংশয় এবং শঙ্কাগুলো আছে, সেগুলো অনেকটা সরে যেত। মানে আমার কাছে মনে হয় প্রচার মাধ্যমের এখানে একটা ভূমিকা আছে, এবং পরিবারেরও সদস্যদেরও সহনশীলতার মাত্রাটা বাড়াতে হবে। এটা একটা আপনি বলছেন যে আমাদের আগের তুলনায়, ডেফিনেটলি অনেক বছর আগের তুলনায় এখন অনেকটাই সচেতনতা বেড়েছে, জি, কিন্তু এটা যথেষ্ট নয়। যথেষ্ট এখনো নয়, পর্যন্ত এটা যথেষ্ট নয়। হ্যাঁ, পর্যাপ্ত অসংখ্য। নয়, তবে এসছে। এসছে কানাডায় যেটা দেখি আপু, কানাডায়
অনেক মার সাথে আমার পরিচয় হলো, যারা স্পেশাল নিড কিডদের বাচ্চার মা। আমি 12 বছরে যখন জার্নিটা চালিয়েছি, অনেকের সাথে পরিচিত যারা একেবারেই কেনেডিয়ান আর কি, মানে মূলধারার কেনেডিয়ান মা। তারা অনেকে বলেছে যে আমরা ধৈর্য ধরতে পারি না, অনেকে বলছে যে আমার উম, আমি সামলাতে পারছি না, এরকম ভাবে বলছে। মানে স্বাভাবিকভাবে মায়ের একটু ধৈর্যের উপর বাঁধ আসে। কিন্তু কয়েকজন মা এটাও বলেছেন, যখন আমি আমার মায়ের কাছ থেকে সাপোর্টটা পেয়েছি, আমার হাজবেন্ড বা বয়ফ্রেন্ডের কাছ থেকে সাপোর্টটা পেয়েছি, তখন বিষয়টা ইজি মনে হয়েছে। সারা রাত দেখা যায় আমিও সারা রাত ঘুমাইনি, ওকে ফুল টাইম সাপোর্ট দিতে হয়েছে। সকালে উঠলাম, সকালে উঠে আমার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, সকালে উঠে দেশ থেকে একটা ফোন পেলাম। ফোনে মানে দেখা যায় অনেকে সমালোচনা করছেন এটা কার দোষ, বা আমার দোষ না আমার হাজবেন্ডের দোষ। এই খুব টিপিক্যাল একটা জিনিস। আমি যে জিনিসটা করতাম তখন, সেই ক্ষেত্রে একটা জিনিস করতাম, এটা অবশ্য আমার শেখা, ওদের থেকেই শেখা। আমি কথা সংক্ষিপ্ত করতাম, ওনাদের সাথে আলোচনা সংক্ষিপ্ত করতাম, কারণ আমার মনের উপর খুব চাপ ফেলতো। কিন্তু আমি পরবর্তীতে ধীরে ধীরে বুঝেছি ওনারা জানেন না। এবং ওইরকম একটা পরিবেশ গড়ে ওঠেনি কানাডায়, যেখানে একটা মোটামুটি ভালো পরিবেশ, আমি বলবো না এখানে শতভাগ সহনশীল পরিবেশ, কিন্তু তুলনামূলকভাবে যে পরিবেশটা, সেই পরিবেশটা আমাদের দেশের সমাজ এখনো পাননি, বা সেই চোখটা গড়ে ওঠেনি যে এটা একটা অসংখ্য স্বাভাবিক ধন্যবাদ বিষয়। আপনাকে ফারজানা শম্পা। আমাদের ডেফিনেটলি আগের তুলনায় পরিবর্তন এসেছে, কিন্তু জি। এখনো অনেক পরিবর্তনের দরকার। এবং বাংলাদেশের কথা যদি বলতে চাই তাহলে সেখানে পরিবর্তন তেমন আসেনি। যাই হোক, আমরা এই নিয়ে আবারও আলোচনা করব। যাচ্ছি কুলসুম আক্তার সুমির কাছে। কুলসুম আক্তার সুমি, আমরা জানি যে প্রতিটা শিশু ভালোবাসা, যত্ন এবং সহানুভূতি পাওয়ার যোগ্য। সে হোক সম্পূর্ণ স্বাভাবিক বা ঝুঁকিপূর্ণ কোনো শিশু, কিংবা বিশেষ চাহিদা। এই যে বিশেষ চাহিদা, কিন্তু অনেক সময় দেখা যায় কি যে বিশেষ চাহিদার শিশুদেরকে আমরা অনেক সময় মায়েরা কিংবা আম, সমাজের অন্য অন্য আত্মীয় স্বজন প্রতিবেশীরা দেখা যায় শিশুদের প্রতি একটু অন্যরকম সহমর্মিতা দেখাতে গিয়ে একটু আকুতি করে বলে ফেলি যে দয়া, প্লিজ আপনারা আম, বিশেষ চাহিদা শিশুদেরকে ভালোবাসুন, তাদের প্রতি সহানুভূতিশীল হন। তো এই জিনিসটা আমার কাছে একটু কেন জানি কেমন জানি মনে হয় যে, লাইক, আমি তো আমার একটা স্বাভাবিক বাচ্চার জন্য সমাজের কারো কাছে আকুতিটা করছি না যে প্লিজ আমার বাচ্চাকে ভালোবাসুন, তাকে সহানুভূতি, তাহলে আমি ওই বাচ্চাটার জন্য কেন করব? তো যাই হোক, এই যে আকুতিটা, এটা আমার কাছে একটু দুর্বল বলে মনে হয়। আমি সুমির কাছে জানতে চাইবো যে আসলে আপনি কি মনে করেন যে এটা নিজের অজান্তেই আমরা আমাদের বিশেষ চাহিদার বাচ্চাগুলো থেকে অন্যদের থেকে পৃথক করছি? একজন মা হিসেবে আপনার কাছে জানতে চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ এইচপি রিতাপা, আপনাকে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। প্রশ্নটা অবশ্যই অনেক বেশি আকর্ষণীয় অন্য একটা দিক থেকে চিন্তা করলে। সেটা হচ্ছে, আমি নিজেই যখন আকুতি করছি আমার বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাটিকে অন্য বাচ্চার মতো করে দেখা হোক, কিংবা তার প্রতি সহানুভূতিশীল হন, কিংবা তার প্রতি মায়া প্রদর্শন করুন, তাহলে আমি আমার মনের অজান্তেই, নিজের অজান্তেই আমার বাচ্চাটিকে অন্যদের থেকে আলাদা করে ফেলছি কি না। আপা, এখানে আমি আমার মতামতটা বলবো এরকম, যে আমার এই বাচ্চাটা কিন্তু আসলেই আলাদা। সবার আগে এটা আমাকে মানতে হবে এবং স্বীকার করতে হবে। এই জিনিসটা স্বীকার করতে হবে এজন্য যে আমার বাচ্চাটা অন্য আর 5টা বাচ্চা, আমার বাচ্চার বয়স, আমি আমার বাচ্চার কথাই বলছি, আমার বাচ্চার বয়স 16 বছর। আজকে 16 বছর বয়সে একটা বাচ্চা যেভাবে তার রাগ প্রদর্শন করতো, আমার বাচ্চাটা ঠিক সেভাবে করে না অন্য বাচ্চার মতো। সে, তার অন্য একটা ভাষা আছে, সে ওই ভাষায় করে, তার নিজস্ব ভাষায়। তার কোনো কিছুর প্রয়োজন হলে চাহিদাটা সে প্রকাশ করতে পারে না। অন্য বাচ্চাটা যেখানে পুরো কথাটা বলতে পারে, আমার বাচ্চাটা হয়তো তার অর্ধেক কথা বলে, বাকি অর্ধেকটা আমাকে বুঝে নিতে হয়। হয়তো কোনো কোনো বাচ্চা আছে পুরোটা না, কিছুই বলতে পারে না, মাকে তার আকার ইঙ্গিত কিংবা তার অ্যাটিটিউড দেখে বুঝে নিতে হয় যে ওর বাচ্চাটার কি সমস্যা বা সে এই মুহূর্তে কি চাচ্ছে। তার মানে হচ্ছে, আমি বলতে চাচ্ছি এই বাচ্চাটা কিন্তু আসলেই বিশেষ। এটা আমাকে মেনে নিতে হবে। এটা মেনে নিয়ে তারপরে তাকে ভাবতে হবে যে সে বিশেষ, কিন্তু সে ফেলনা নয়। সে বিশেষ, কিন্তু সে অবহেলার পাত্র নয়। সে মাইনাস হয়ে যাওয়ার মতো, কিংবা সে কি বলে, তাকে ফেলে দেওয়ার মতো কোনো বিষয় এভাবে চিন্তা করা যেন না হয়, সে কারণেই এই আকুতির প্রশ্নটা আসছে। একটু আগে শম্পা আপা, ফারজানা নাজ শম্পা আপা যে কথাটা বললেন, যে আমাদের মানুষদের মধ্যে সব এখনো এইরকম ট্যাবু আছে যে এই বাচ্চাটা কোনো রকম পাপের ফসল, কিংবা কোনো রকম আহ শারীরিক বা বাবা বা মায়ের কোন রকম দোষের শিকার, এই ধরনের যে জিনিসগুলো আছে, সেই বিষয়গুলো যে নয়, এটা একটা অন্য রকমের বিষয়। এবং আসলে এই বিষয়টা কি, এটা বিজ্ঞানও এর প্রকৃত ব্যাখ্যা দিতে পারেনি এখনো পর্যন্ত। সেক্ষেত্রে এই বিশেষ জিনিসটাকে মেনেই আমাদেরকে
তাদেরকে মানুষ হিসেবে এবং প্রকৃতপক্ষে অন্যদের থেকে একটু আলাদা মানুষ হিসেবে। আমি একটা উদাহরণ দেবো খুব ছোট্ট করে, যে উদাহরণটা হয়তো এটার সাথে রিলেটেড মানে রেলেভেন্ট হবে কিনা আমি জানি না, তারপরে বলি। একজন খুব ফর্সা সাদা চামড়ার বাবা মায়ের যদি 5টা সন্তান হয়, তাদের মধ্যে একজন একটু কালো, তাকে অন্যদের থেকে আলাদাভাবে দেখা হয়, কেননা এই 4জন দেখতে একরকম, ও অন্যরকম, কিছুটা অন্যরকম। এই যে অন্যরকম, সেই অন্যরকমের কারণে কিন্তু সে এর থেকে ভালো বা মন্দ এই কথা কেউ বলতে পারে না, এবং বলা উচিতও না যে অন্য 4জনের থেকে সে কম মেধাবী হবে বা ভালো হবে মন্দ হবে। সুতরাং বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাটিও ভালো কি মন্দ, খারাপ কিংবা এইভাবে চিন্তা করে তাকে আলাদা করার জন্য, আলাদা না করে তাকে মানুষ হিসেবেই মূল্যায়ন করতে হবে, তাকে বুঝতে হবে। এবং সে কোনো পাপের ফসল নয়, সে কোনো অন্য কোনো কিছুই নয়। এই মূল্যায়ন থেকেই কিন্তু ওই আকুতির বিষয়টা আসে, সচেতনতার বিষয়টা আসে। এখন আমি একজন মা হিসেবে এই কথা বলবো যে অনেক পরিবারে অনেককেই দেখেছি একটা বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা থাকার কারণে অনেক জায়গাতে তারা যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। কেন? অন্যদের দৃষ্টিভঙ্গির কারণেই সেই বোধটা করেন না, আর সেখানেই এই আকুতিটা চলে আসে। এখানে আসলে নিজের অজান্তেই তাদেরকে মানে অন্যদের থেকে আলাদা করা নয়, আমি বলবো ওরা অন্যদের থেকে আসলেই আলাদা। এটা মেনে নিয়েই ওদেরকে গুরুত্বপূর্ণ মনে করতে হবে, এবং ওদের প্রতি সেই সহানুভূতিটা থাকতে হবে, অন্যদের থেকে কিছুটা বেশিই থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ কুলসুম আক্তার সুমি আপনাকে। এখন আমরা যাচ্ছি আরেকজন মায়ের কাছে, সোহানা নাজনীন। আমরা শুনলাম ফারজানা শম্পা, তার একটি বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে আছে। আমাদের কুলসুম আক্তার সুমির একটা বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে আছে। আমরা যাচ্ছি সোহানা নাজনীনের কাছে, আহ যিনি এর বাহিরে। বাহিরে বলতে আমি পৃথক করছি না, যিনি এই একটু ডিফারেন্ট অভিজ্ঞতা নিয়ে এখন কথা বলবেন আমাদের এই মায়েদের সাথে। সোহানা নাজনীন, আপনি শুনলেন আমাদের কুলসুম আক্তার সুমির কথা। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার প্ল্যাটফর্ম থেকে, আপনার প্রেক্ষাপট থেকে, যেমন এই কথাটা, আমি যে কথাটা কুলসুম আক্তার সুমিকে জিজ্ঞেস করেছি যে আমরা আমাদের প্রতিটা বাচ্চা ভালোবাসা আদর পাওয়ার যোগ্য, তারা সবকিছু ডিজার্ভ করে, কিন্তু আমরা কেন বিশেষ চাহিদার বাচ্চাদেরকে অন্যের কাছে বলবো যে তাদেরকে ভালোবাসুন, সহানুভূতিশীল হন? তাদের কাছ থেকে আমাদেরকে কেন এটা কেড়ে নিতে হবে? এটা তো তাদের প্রাপ্য, এটা তাদেরকে দিতেই হবে। এটা আমরা আমরা কেন এটার জন্য আকুতি করতে হবে? আমাদেরকে তো এই জিনিসটা নিজে থেকে দিতে হবে, তাই না? আমরা কেন কেড়ে নিচ্ছি এবং একটা একটা মাকে, একটা বাবাকে বাধ্য করছি আমাদেরকে আহ আকুতি মিনতি করতে যে আমাদের আমাদের এই বাচ্চাটার প্রতি সহানুভূতিশীল হন? একটা মানুষ হিসেবে তো আমাদের একটা শিশুর প্রতি এমনিতেই সহানুভূতিশীল হওয়া দরকার। কিন্তু আমরা ঠিক, প্রশ্নটা এখানেই আসে যে আমরা ঠিক মানুষ হিসেবে আমরা সেই সেই সহানুভূতিটা আমরা ইকুয়ালি দিচ্ছি না। কুলসুম আক্তার সুমি যেটা ব্যাখ্যা করলেন যে আমরা সেই সহানুভূতিটা পাচ্ছি না বলে আমাকে বলতে হয় যে আমার বাচ্চার প্রতি সহানুভূতিশীল হন, কারণ সে আলাদা। তো এই যে কনফ্লিক্টটা, সোনা নাজনীন, আপনার কাছে জানতে চাইবো, এই কাজগুলো তো আপনি করছেন, আমি করছি, কিংবা আমরা কেউ না কেউ আমাদের মধ্য থেকেই উৎপত্তি হচ্ছে। তো এই জিনিসটা কেন আমাদের কাছে, কেন তাদেরকে বলতে হবে যে আমার অটিস্টিক, আমার একটা বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা আছে, প্লিজ তাকে ভালোবাসুন, তার প্রতি সহানুভূতিশীল হন? এই কথাটা কেন আমাদেরকে বলতে হবে? ধন্যবাদ এইচবিরিতা। আমি প্রথমে সেই সব মায়েদেরকে সম্মান জানাচ্ছি যে যারা এত ধৈর্য সহকারে তাদের ওই বাচ্চাগুলোকে যত্ন নিচ্ছেন এবং ওইভাবে মনোনিবেশ করছেন। আমরা যেটা অটিজম সম্পর্কে যদি বলতে যাই, তাহলে এটা কয়দিন আগেও কিন্তু সবাই আমাদের সমাজের মানুষরা, বিশেষ করে আমরা যারা বাঙালি, জানতাম না। আমরা এটার পেছনে যে কাহিনী, এটার চিকিৎসা বিজ্ঞানে কি বলে, এটা সম্পর্কে আমাদের কারো কিন্তু ক্লিয়ার ধারণা ছিল না। তবে সামাজিক সচেতনতা বলতে যেটা বোঝাচ্ছেন যে সোশ্যালি অ্যাকসেপ্টেন্সটা, এটা আমাদের থাকা দরকার। যে কোনো ব্যাপারে আমরা বলি যে পশুকেও তোমরা দয়া করো বা গাছকে দয়া করো, হ্যাঁ, তো সেখানে মানুষের বাচ্চা, একটা বাচ্চা জন্মগতভাবে আদর এবং ভালোবাসা পাবার দাবি রাখে। তো সেখানে এই যে স্পেশাল চাইল্ড গুলো, যখন এখন কিন্তু আমরা কম বেশি সবাই জানি যে এটা কেন হচ্ছে, আমাদের আশেপাশে পরিচিতের ভিতরে অনেক অনেক আছে, আত্মীয়র ভেতরে আছে, আমার আত্মীয়র ভেতরে আছে। আমি এখানে যাদের বাঙালি যাদের সাথে মিশছি তাদের অনেকেরই আছে, বাচ্চাগুলোকেও আমরা দেখছি পাশাপাশি। কিন্তু আমার হয়তোবা আমার এ ব্যাপারে হিউজ জ্ঞান না থাকতে পারে, কারণ আমি তাদেরকে নিয়ে ডাক্তারের কাছে যাইনি। এদেরকে বড় করার যে কিছু ব্যাপার আছে যেগুলো ডাক্তাররা হয়তো এই বাবা মা গুলোকে বলেন, এক্সপ্লেন করেন, এবং সেই বাবা মা গুলো ওভাবেই চলার চেষ্টা করেন। কিন্তু আমরা যারা এর বাইরে, আমাদের মনে হয় কি একটা বেসিক জ্ঞান থাকা উচিত
যে সেই বাচ্চাগুলোকে কিভাবে আমরা সাপোর্ট দিতে পারি, শুধু বাচ্চাগুলোকে না, তাদের বাবা মাকেও আমরা কিভাবে সাপোর্ট দিতে পারি, এটা সম্পর্কেও কিন্তু আমাদের সচেতন হওয়া উচিত। পুরো অটিজম সম্পর্কে আমাদের সবারই জানা উচিত, সে আমাদের সেই বাচ্চা থাকুক আর না থাকুক, যেহেতু এটা একটা সমাজের পার্ট। আর এই বাচ্চাগুলোকে নিয়ে সমাজ মিশে যাচ্ছে, সমাজে তারা চলাফেরা করছে। যেমন অনেক আগে নিউ ইয়র্কে আমার বাচ্চারা যখন ছোট ছিল, তখন ঘোষণা দেওয়া হলো যে এই বাচ্চাগুলো সাধারণ বাচ্চাদের সাথে মিলেমিশে ক্লাস শুরু করবে। তো এতে করে কিছু গার্জিয়ান একটু চিন্তায় পড়ে গেল যে কি হবে। তো বলা হলো যে এই সিদ্ধান্তটা কেন নেওয়া হলো নিউ ইয়র্ক সিটি থেকে, যে সাধারণ বাচ্চাদের সাথে মিশে তাদের অনেক কিছু হয়তোবা ঠিক হয়ে যাবে বা ঠিক হওয়ার একটা সম্ভাবনা থাকে। এটা একটা হেল্প যে তোমরা আসো, তোমাদেরকে যাতে আমরা আলাদা না করি, আলাদা চোখে না দেখি। কারণ আমেরিকায় কোনো একটা জিনিস যখন চালু হয় তখন সেটা হুট করে চালু হয় না, এটার পিছনে যথেষ্ট রিসার্চ থাকে, যথেষ্ট স্ট্যাটিস্টিক্যাল ডেটা তারা দেখে। সেই জন্যই তারা একটা নিয়ম চেঞ্জ করে বা একটা প্রোটোকল চেঞ্জ করে, এবং ওই বাচ্চাগুলোকে স্পেশালি দেখার জন্য আরো কিছু এক্সট্রা টিচার নিয়োগ করা হলো। এখন কেন এটা ভাবা হলো যে সাধারণের সাথে থেকে আমাদের এই স্বীকৃতি, এই সমর্থন এবং সহানুভূতি যেটা বৃদ্ধি করবে তাদের মানে আমাদের যে সচেতনতা, আমাদের সঠিক ধারণা নেওয়া, এটার প্রতি সহমর্মিতা সৃষ্টি করা, যেটা ওই বাচ্চাদের ব্যক্তিগত জীবনে উন্নয়ন বৃদ্ধি করবে এবং তাদের সমাজে নিজের একটা যে জায়গা করে নেওয়া, সেটা করে নিতে সহায়ক হবে। আমাদের সমাজে অটিজমটা এখনো ঠিক একটা, ওই যে যেটা বললো সুমি বললেন, যে এটা এখনো ধরে নেওয়া হয় বাবা মার কোনো ভুলের জন্য হচ্ছে, জেনেটিক প্রবলেমের জন্য হচ্ছে, বা মা প্রেগনেন্সি টাইমে কোনো ভুল হচ্ছিল। কিন্তু এগুলো আসলে সবকিছুই বিজ্ঞান ভুল বলে প্রমাণিত করেছে। এটার কারণ এখন পর্যন্ত জানা যায়নি, কোনো খাবারের রিয়াকশন কি প্রেগনেন্সি অবস্থায় কোনো কিছুই বের হয়নি। এবং এই বাচ্চাগুলোকে আমরা যখন কোনো একটা গ্রুপে দেখি, কোনো অনুষ্ঠানে দেখি, কারো বাড়িতে দেখি, তখন তাদের খুব কম জনকেই কিন্তু আলাদা করা যায়। তাদের চেহারা, শারীরিক গঠনেও কিন্তু কোনো ধরনের অসামঞ্জস্যতা থাকে না। এখন কথা হচ্ছে যে এই বাচ্চাগুলোকে যদি আমরা অ্যাকসেপ্ট না করে নিই, সমাজে অন্যান্য সবাই যদি অ্যাকসেপ্ট না করে নিই, তাহলে বাচ্চাগুলো যাবে কোথায়? আমাদেরও তো একটা সাধারণ জ্ঞানে, আমাদের এই বই পড়া, ডকুমেন্টারি দেখা, আজকাল তো সোশ্যাল মিডিয়ার কারণে এগুলা জানা কোনো দুরূহ ব্যাপার না। অটিজম সম্পর্কে জানতে চাইলে যে কোনো ওয়েবসাইটে যে অনলাইন সামগ্রী আছে, আরো যদি কেউ আরো বেশি জানতে চায়, তাহলে এই যে অটিজম নিয়ে যে একটা প্রশিক্ষণ হয়, তাদের সেমিনার হয়, সমর্থন সেবা হয়, নিশ্চয়ই অনেক ওয়ার্কশপও আছে, সেসব জায়গায় যদি কেউ অংশ নেয়, আমার মনে হয় চাইলে এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। যেমন অনেক মা বাবা আছে, তারা তো সাধারণ আমি বাচ্চাদেরই একটু ঠিক মতো মাঝখানে সময় দিতে ইন্টারাপ্ট করি পারে না। সোহানা নাজনীন। হ্যাঁ। সেটা হচ্ছে যে আপনি যে কথাটা বলেন, এই যে আমাদের অটিজম নিয়ে আমাদের শুরুতেই শম্পা আপা বলেছেন যে আমাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে, আগে থেকে বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, সেটা আমি আমি বলবো কি, যে আমাদের অটিজম বলেন কিংবা অন্য অন্য যে স্নায়ুবিজ্ঞানীয় কিংবা মানসিক যে সংকটগুলো নিয়ে আমরা বাচ্চাদের নিয়ে চলছি, সেই সচেতনতা কিন্তু বাইরের দেশগুলোতে, আমেরিকাতে, কানাডাতে, অন্য অন্য দেশে কিন্তু ব্যাপক আগে থেকে এটা বৃদ্ধি পাচ্ছে, এবং এখন আরো এটা বিভিন্ন উপায় কৌশলগুলো তারা ডেভেলপ করছে। কিন্তু আমাদের বাঙালি সোসাইটিতে, আমাদের বাঙালিদের মাঝে তেমন কিন্তু কোনো সচেতনতা কিংবা এটা নিয়ে কোনো আম, প্রশিক্ষণ কোনো কিছু, শুধু বাংলাদেশ না, ইভেন আমেরিকাতেও আমি যদি বলি, আমি 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 যুক্তরাষ্ট্রে থাকি, আমি নিউ ইয়র্কে থাকি, এখনো আমাদের বাঙালি কমিউনিটিতে কিছু প্যারেন্টসদেরকে আমি দেখি যারা খুবই এটা নিয়ে সচেতন, খুবই যত্নের সাথে বাচ্চাকে টেক কেয়ার করছেন। কিন্তু এমনও দেখি যে সে পাশ কাটিয়ে যাওয়া প্রিয় মানুষটাও যেতে যেতে একটু অন্যরকম কথা বলেন। তো আমরা কিন্তু এখনো ডেভেলপ হইনি, আমরা বাঙালিরা এখনো অ্যাকসেপ্টেন্সটা আমাদের মাঝে আসেনি, অ্যাকসেপ্টেন্সটা, এখনো সোশ্যালি আসেনি। অ্যাকসেপ্টেন্সটা সব ব্যাপারেই কম আমাদের। আমি শুধু এই ক্ষেত্রে বলবো না, যে কেয়ার করে সে সবাইকেই করে, তার জন্য কিন্তু স্পেশাল কোনো কোর্স করা লাগে না, কিংবা জানা জ্ঞানের দরকার হয় না। সে মন থেকেই সেট যে আমি সবকিছুই কেয়ার করব। আর যে করে না, সে নিজের বাচ্চার ক্ষেত্রেও অনেক মাকে দেখেছি, ফ্যামিলিকে দেখেছি, নিজের একটা সুস্থ বাচ্চাকেও দেখছে না। সেখানে এরকম স্পেশাল চাইল্ডের বাবা মাকে কিন্তু অসম্ভব ধৈর্যশীল হতে হয়, তাদের কিন্তু নিজেরই মেন্টাল একটা সাপোর্ট লাগে। সোসাইটি থেকেই কিন্তু লাগে, সমাজ থেকেই কিন্তু লাগে। একটা বন্ধুর বাড়িতে যখন আমি যাচ্ছি, ওই বন্ধুটা আমার ওই বাচ্চাটাকে কিভাবে নিচ্ছে, এটা কিন্তু বাবা মা অপেক্ষা করে দেখার জন্য। আমি ধন্যবাদ সোহানা নাজনীন। আমি এখন ফিরে যাব ফারজানা নাজ শম্পার কাছে।
যাওয়ার আগে আমি আরেকটু বলে যাই যে এই যে আমাদের বাঙালিরা আমরা এখনো যে এই অনেক কিছু যে আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না, এটার একটা সূক্ষ্ম উদাহরণ দিই। একজন অটিস্টিক বাচ্চা নিয়ে বসবাস করা একজন মায়ের অভিযোগ যে আমাদের আশেপাশের কেউ ওনাকে বলেছেন যে ঘরে একটা অটিস্টিক বাচ্চা আছে, তারপরে তো তার লাফ জাপ কম দেখি না, সে যে গুজে সব পার্টিতেই তো উনাকে দেখি। এই কথাটা শুনতে, প্রিয় দর্শক, এই কথাটা শুনতে খুব ডার্টি এবং ন্যাস্টি মনে হবে, কিন্তু আমি বলতে বাধ্য হয়েছি এই কারণে যে উই অ্যাজ আ বাঙালি উই আর স্টিল ইন এ ডাস্টবিন। আমরা এখনো অ্যাকসেপ্টেন্স আমাদের মাঝে আসেনি। আমরা এই নিয়ে আরো পরে আলোচনা করব। যাচ্ছি ফারজানা আনাস সম্পার কাছে। আমরা জানি আমাদের নিয়ম শৃঙ্খলা আমাদের জীবনের একটি উন্নত শুরু এবং শেষ। আমাদের নিয়ম শৃঙ্খলাই মূলত আমাদের জীবনযাপনে কার্যকরী ভূমিকা রাখে, সেটা সবার ক্ষেত্রে, ছোট বড় বয়স্ক বৃদ্ধ। তো আম, ফারজানা রাজ শম্পা, আপনার কাছে আমি জানতে চাইবো যে এই যে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুগুলো, অনেক সময় তাদেরকে একটু প্রায়োরিটি দেওয়া হয়, অনেক সময় একটু বেশি সহানুভূতি, ও আমার বাচ্চাটা এটা পারছে না, করছে না, আমরা একটু দেখা যায় যে নিয়মের বাহিরে তাদেরকে একটু ডিসিপ্লিনটা থেকে আমরা নিয়ে যাই। আসলে আপনি কি মনে করেন যে আমাদের অন্য অন্য বাচ্চাদের মতো আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের একটা নির্দিষ্ট, খুব কঠিন না তবে একটা নির্দিষ্ট রুটিন এবং কাঠামো থাকা কতটা জরুরি? অনেক ধন্যবাদ রীতা আপা। সুমি আপার, সোহানা আপার চমৎকার ওপিনিয়ন গুলো শুনছিলাম, মতামতগুলো শুনছিলাম। আসলে জীবন জীবন ঘনিষ্ঠ অভিজ্ঞতা থেকে ওনারা বলেছেন। রীতা আপা, আপনিও খুব সুন্দর করে এইমাত্র যেটা বললেন, আমাদের আমাদের অনেক মানে সংকীর্ণতা আছে আসলে আমাদের মনে। এই অভিজ্ঞতাটা আমার নিজেরও হয়েছে। আর ইট ইজ বাচ্চাদের, দেয়ার, ইট ইজ হ্যাঁ, দেয়ার। সেটা এগুলো আসলে আমরাই করছি, আমরাই যতটুকু বলছি। হয়েছে, আমি একদিন আমার মনে হয় সে একটু লিংক রেখে বলছি আপনার কথাটার সাথে। একদিন মনে হয়, একদিন আবরার বেশ ভালো, তখন বেশ ভালো থেরাপি চলছে ওর। একদিন আমার মা বাংলাদেশ থেকে আমাকে একটা কাপড় পাঠালেন, জামা আর কি, জামা পাঠালেন। আমি ঈদের দিন ওটা পরলাম, আমার কারণ আমার আম্মা খুব ইমোশনাল হয়ে যাবেন আমি যদি এটা না পরি। জামদানি একটা ডিজাইন করা একটা জামা। তা এটা পড়লাম, আমার এখনো মনে আছে সেই উক্তিটা শুনতে হয়েছিল আমাকে যে, বাহ, আপনি তো বেশ সেজেগুজে ঘুরে বেড়াচ্ছেন, বাচ্চার এই অবস্থা। ঈদের দিন আমি নিশ্চয়ই ডিজার্ভ করে এইটুকু জামা পরার। মানে এই কষ্টটা এখনো আমার আছে। আমি অবশ্য খুব বেশি উত্তর দিইনি, আমি তাকে বলেছিলাম ঈদের দিন তো ইসলামে বলাই আছে একটা নতুন পোশাক পরার কথা, এটা সবার জন্য প্রযোজ্য, আর আমি তো ব্যতিক্রম নই। তখন আর উনি কোনো উত্তর দেননি। এক ভদ্রমহিলা, উনি শিক্ষিত, উনি বাঙালি কমিউনিটি, আমাকে বললেন যে আপনার বাচ্চা এরকম আর আপনি সুন্দর একটা জামা পরে ঘুরে বেড়াচ্ছেন। প্রত্যেকের কিন্তু অধিকার আছে সুন্দরভাবে থাকার, সাজার। এবং আমার আবরারকে যে এআইবি থেরাপিস্টরা গ্রুপ অফ মানে একটা গ্রুপ দেখতেন, তারা বলেছিলেন যে তুমি নিজেকে একটু আনন্দে রাখবে, এটা আবরার এবং তোমার জন্য এটা বেশি প্রয়োজন। তা আমার সেটা, শ্বাস সচেতন মানুষ না হলেও এটা আমার খুব আনন্দ দিচ্ছিল, আমার মায়ের পাঠানো জামাটা আমি পরবো। কিন্তু দেখুন এই মন্তব্যটা কি কষ্টের, যে আমি একেবারে কিছুই করতে পারবো না, মানে এটা খুব সংকীর্ণতা। আপনি খুব চমৎকার একটা বিষয় উত্থাপন করেছেন। আমাদের সংকীর্ণতাগুলোর ঊর্ধ্বে আমরা উঠতে পারছি না। ভালোবাসতে চাইলে সার্বিকভাবেই আসলে ভালোবাসতে হয়। আমাকে একজন এক্সট্রা সাপোর্ট ফর প্যারেন্টস বলে একটা মেয়ে আসতো, নার্স বলে একটা মেয়ে আসতো। যেহেতু আমাদের কোনো সাপোর্ট ছিল না, আমার টুইন বেবি, আমার বাবা মা এখানে কেউই নেই, আমার সেরকম আত্মীয় নেই কানাডায়, সপ্তাহে 2 দিন আসতো। ও আমাকে একদিন বললো যে আমার কাছে রেখে তুমি সিনেমা দেখতে চলে যাও, তোমার সিনেমা দেখা দরকার এবং একটু হাসা দরকার, তুমি একটু সাজো, তোমাদের ড্রেস আপ করো। তোমার তোমার এই হাসিটা বাচ্চাটাকে খুব ইম্প্যাক্ট ফেলবে এবং তোমার নিজের মনের স্বাস্থ্যটাকে ঠিক রাখবে। আমরা না মানসিক স্বাস্থ্যের বিষয়টা সম্বন্ধে গুরুত্ব দিই না। ডেফিনেটলি আমরা ওই জিনিসটা এড়িয়ে যাই। তো এবং ফারজানা আপনি যে নাজ শম্পা, আপনি আমাদেরকে, আমরা এই বিষয়টা নিয়ে আরো শুনবো। আমরা যেটা নি- এখন নিয়মের ডিসিপ্লিনের কথা, কথা, হ্যাঁ, হ্যাঁ নিয়মে আমাদের ডিসিপ্লিনের কথাটা আপা শিশুদের বলেছেন। যে একটা অটিস্টিক বাচ্চার জন্য তো আসলে বাঁধা ধরা কোনো নিয়ম রাখা যায় না। তবু আমি এটা বলবো যে মানে আসলে রুটিনের মধ্যে খুব বেশি ফেলা যায় না। যদি বাচ্চাটা, যেমন আমার বাচ্চাটা এখন সকালে উঠে খেতে হবে, আলহামদুলিল্লাহ সে অনেক ভালো করছে। সকালে উঠে খেতে হবে, নিজের নাস্তাটা সে নিজে করছে, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। সে সাজায়, সাজিয়ে দেয় আর কি, right, নিজেই সাজায়। ও এর ব্যতিক্রমে আবার, ও আবার নিয়মের ব্যতিক্রম করতে পারে না। মানে ও জানে যে সকাল 8টার সময় অথবা 7:30 সময় ওরা নাস্তা ওরা খেতেই হবে, পরিবর্তন পছন্দ করে না। পছন্দ করে না। কিন্তু খুব বেশি নিয়মের বেড়াজালে আসলে রাখা উচিত না আমি মনে করি, কারণ ওদেরকে পরিবর্তনটা শেখাতে হবে। এবং আমরা যে সাধারণ একটা বাচ্চার জন্য যে নিয়মগুলো করি সেটা যদি ওদের উপর করতে যাই,
অনেক ক্ষেত্রে যেটা হয় হিতে বিপরীত হতে পারে। আমি তাই মনে করি ওদের প্রয়োজন অনুযায়ী আমাদের নিয়মের তালিকাটা করতে হবে। হ্যাঁ মানে ধরুন চমৎকার বললেন। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি আমাদের বাচ্চাদের আমরা চাহিদা অন্য অনুযায়ী। একটা বাচ্চাকে যেরকম স্ট্রিক্ট ডিসিপ্লিনে রাখি, আমরা এই বাচ্চাদেরকে অতটা স্ট্রিক্ট ডিসিপ্লিনে রাখতে পারবো না। তবে ডেফিনেটলি আমরা হুম, যে সহজ যে দৈনন্দিন জীবনের ডিসিপ্লিনটা, যে তোমাকে খেতে হবে 3 বেলা, তোমাকে একটু খেলতে হবে, তোমাকে একটু হাসতে হবে, মায়ের সাথে গল্প করতে হবে, আমরা বাইরে গেলে তুমি মায়ের হাত ধরে কিংবা বাবার হাত ধরে হাঁটতে হবে, ছোট ছোট এই রুটিন গুলো যদি আমরা করি, হুম, নিজের টয়লেটটা নিজে গেলে যদি তুমি ক্লিন করতে না পারো, দেন মাকে হুম, ডাক দিবে, তুমি নোংরা করবে না, এগুলোই হচ্ছে ওদের জন্য ছোট ছোট সহজ ডিসিপ্লিন। এবং আমরা এগুলো যদি করতে পারি, দ্যাটস ডেফিনেটলি আমাদের প্রতিটা বাচ্চার ডিসিপ্লিন দরকার। আমাদের স্কুলগুলোতেও এই বাচ্চাদের জন্য রুলস থাকে, রুটিন থাকে। তবে হুম, আপনি যেটা বলেছেন, কঠোর কোনো কিছু থাকে না, যেটা তারা করতে পারবে, তাদের জি। উপর কোনো প্রেশার দেওয়া হয় না, সহজ সহজ সিম্পল জিনিসগুলো আমরা এভাবেই করি। এবার আপনি একটু শেষ করেন, আপনি যেটা বলছিলেন যে আম, আপনার একটা ঘরে অটিস্টিক বাচ্চা আছে, তো আপনি ঈদের কাপড় পরতে পারবেন না। এটা আপা হাউ একবার হয়নি ডারি আপা, ইট ইজ। হ্যাঁ, আপনি বারবার এটা নিয়ে একটু হয়েছে। বলেন। বারবার হয়েছে এটা আমার আমার তবে আমি আমাদের দুঃখজনক ভাবে আমাদের নিজের কমিউনিটির মানুষদের কাছ থেকে হয়েছে। একদিন লিপস্টিক দিলাম, একদিন আমার মা বলছে তুমি সাজো না কেন, এত গাঢ় লিপস্টিক দিছেন। মানে আমি খুব হতভম্ব হলাম যে লিপস্টিক দিতে পারবো না আমি। মানে আমার এবং এরই 6 বছর পরে যখন উনি আমাকে দেখেছেন আবরারের সাথে, আবরার এখন ইন্টারাক্ট করছে আপনাদের দোয়ায়, স্কুলে যাচ্ছে, রেগুলার স্কুলের ভাইয়ের সাথে যাওয়া শুরু করেছে। আমরা সবসময় প্রথম থেকে ওকে রেগুলার স্কুলে দিয়েছি, কারণ আপনারা একটু আগে যেটা বলেছিলেন যে মেইন স্ট্রিমে রাখা আর কি ওকে, স্কুল একটা লার্নিং সেন্টার ও সাপোর্ট পায়। এরই 6 বছর পর উনি আমাকে দেখে বললেন, ওমা এখন তো বেশ অনেক কিছু পারে, এখন তাহলে আপনি নিশ্চিন্তে উনি আমাকে আবার বলেছেন এখন আপনি নিশ্চিন্তে সাজতে পারবেন। তাহলে দেখুন ওনার পরিবর্তনের জায়গাটা কিন্তু এখনো হয়নি, এখনো মানে উনি বুঝতেই পারছেন না ওনার সমস্যাটা কি আসলে। এবং দুঃখজনক ভাবে যিনি বলেছেন উনি একজন শিক্ষিত মানুষ আর কি, মানে প্রাতিষ্ঠানিক শিক্ষায়, উচ্চশিক্ষায় এবং এখানেও গবেষণাধর্মী কাজ করছেন, যেটা আমাকে খুব কষ্ট দিয়েছে এবং এটা খুব পীড়াদায়ক। এটা আমার না, অনেকের ক্ষেত্রে এটা হয়। এবং বাংলাদেশ থেকে যেমন আমার একটা পর্যায়ে আপা আমি বলেছিলাম আগেও আপনাদের, মানে একটা কোন একটা আলোচনায় বলেছিলাম, আমার হাজবেন্ড তখন পড়ছিল, তা বাংলাদেশ থেকে আমার কিছু প্রপার্টি বিক্রি করতে হয়েছিল, আমার মায়ের কিছু দেওয়া সোনার গয়না বিক্রি করতে হয়েছিল, কারণ আমার এক্সট্রা যে কানাডায় হয় কি, কানাডায় একটা লং ওয়েটিং এ থাকতে হয়, প্রাইভেট কিছু থেরাপি এক্সট্রা করাতে হয়েছিল। আমার বিয়ের অলমোস্ট সব গয়নাগুলো আমার বিক্রি করে দিয়েছিলাম। এই এখন পর্যন্ত আজকে 13 বছরে এখন পর্যন্ত আমি খুব সমালোচিত হচ্ছি। মানে আমার আবরার যে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছে আপনাদের মানে সবার দোয়ায় কথা বলে ইন্টারেক্ট করে, সেটা কেউ কিন্তু গুরুত্ব দিচ্ছে না। সবাই আমার আমি যে গহনা বিক্রি করেছি কত বড় একটা খারাপ কাজ করেছি এটা নিয়ে মানে তুমুল আলোচনা এবং সমালোচনা হচ্ছে। মার দেওয়া প্রপার্টি কেন বিক্রি করলাম? আমার কাছে মনে হয় আমার বাচ্চাটা যখন কথা বলে আপা, সবচেয়ে বড় প্রপার্টি ওটাই। ও আমার সাথে যুক্তি দিয়ে কথা বলে, একটু যোগ বিয়োগ করে, সুন্দর করে বলে, আমাকে একটু আদর করে, এর চেয়ে বড় প্রপার্টি আসলে কিছু না মায়ের কাছে এবং বাবা মার কাছে। অসংখ্য দ্যাটস ধন্যবাদ দ্য ফারজানা স্পিরিট। নাজ শম্পা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা শুনছেন এবং যারা দেখছেন, আপনারা শুনলেন একজন মায়ের কথা। আমি আপনাদেরকে আবারও বলছি, একজন মা তার ঘরে কে থাকলো, তার ঘরে একটা সুস্থ বাচ্চা থাকলো, তার ঘরে একটি অসুস্থ বাচ্চা থাকলো, একটা বিশেষ চাহিদার বাচ্চা থাকলো, তার বাচ্চা হাসপাতালে থাকলো, তার বাচ্চা কথা শুনলো না, নেশাগ্রস্ত, দ্যাটস নট ইউর প্রবলেম। সেই মা সাজবে, গহনা পরবে, সেই মা বিকিনি পরবে, হিজাব পরবে, কাপড় পরবে, সেই মা বাহিরে ঘুরবে, রেস্টুরেন্টে যাবে, সেই মা আকাশের নিচে বসে কান্না করবে না কবিতা লিখবে, গল্প করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। দ্যাটস নট আওয়ার প্রবলেম। কাজে চলুন আমরা এই নোংরামি থেকে বের হয়ে আসি। জি। আমরা আমেরিকাতে বাস করছি, আমি বাংলাদেশের মানুষদেরকেও বলবো, আমরা যে যে যুক্তরাষ্ট্রে বাস করছি, আমাদের এই সভ্যতাটুকু ধারণ করা দরকার, মন মানসিকতা আমাদের বদলানো দরকার। আমি যদি সাজতে পারি, আমি যদি হাহা হিহি করতে পারি বাহিরে গিয়ে, যে কোনো মাই করতে পারবে। এই এই কাজটা অন্তত আম, করবেন না। এটা খুবই খুবই নোংরা একটা কাজ। আমি নিজেও শুনি, আমি নিজেও দেখি, যেই মানুষটা একটা মাকে জনসভায় বিভিন্ন জায়গায় দেখে গলায় জড়িয়ে, আপা আপনাকে খুব মিস করেছি, আপনার হাতের রান্না এত ভালো, পরের দিন আপনি সেই মাকেই বলছেন তার ঘরে একটা এরকম বাচ্চা আছে, তারপরে দেখো তার ভাব কমে না। এক্সকিউজ ইউ,
তার সম্পূর্ণ রাইট আছে তার ভাব দেখানো, তার রাগ দেখানো, তার সাজা, তার সবকিছু করার। আসুন, আমরা আমরা আহ, কোথায় বাস করছি আমরা? এই যুগেও যদি বাস করে আমরা এই ধরনের ন্যাস্টি অ্যাটিটিউড করি, আচরণ করি, এটা খুবই লজ্জাজনক। আমাদেরকে এর থেকে বের হয়ে আসতে হবে। অসংখ্য ধন্যবাদ ফারজানা শম্পা। এবং আমি প্রকাশ্যে আমি এই আমার যারা দেখছেন, যারা দেখছেন না, প্রতিটা মায়ের কাছে আমি এই নোংরামি থেকে, এই আমাদের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যে যে কথাগুলো আপনাদের বলা হয় এটা খুবই ন্যাক্কারজনক, এবং আমি সবার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি ফিরে যাচ্ছি কুলসুম আক্তার সুমির কাছে। সুমি, আমাদের মধ্যে একটা ডিনাইলের বিষয় আছে। আমরা তো ডিনাইলটা আমাদের একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, যেটা বিশেষ করে যখন কোনো শিশু সন্তান, কোনো বাবা মায়ের শিশু সন্তান মানসিক, স্নায়বিক, ডেভেলপমেন্টালি কোনো ঝুঁকিতে পড়ে বা ডায়াগনোস হয়, তখন আমাদের মাথা খারাপ হয়ে যায়, আমরা খুবই মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে যাই, এবং আমরা এটা অনেক সময় গ্রহণ করতে চাই না। অনেকেই আমরা গ্রহণ করতে চাই না, আমরা বলি যে না, আমার বাচ্চার কিছু হয়নি, ঠিক হয়ে যাবে, ছোটবেলায় এরকমই করে। কিন্তু আসলে যদি সত্যি সেই বাচ্চাটা কোনো ধরনের স্নায়বিক কিংবা ডেভেলপমেন্টাল কোনো প্রবলেমে থাকে, এবং আমরা যদি সেটাকে গুরুত্ব না দিই, ডিনাই করি, এটা বাচ্চার জন্য মারাত্মক ক্ষতিকর। তো আমরা আসলে এই যে আমরা এখনো যে একসেপ্টেন্সটা, যেটা শুরুতেই বিগিনিংটা, আমরা যে এখনো এই জিনিসটা একটা একসেপ্ট করতে পারি না, যখন হুট করে ডাক্তার বলে তোমার বাচ্চা তো ডাউন সিনড্রোম, অটিজম, দেখা যায় যে এইটা একসেপ্ট করতে আমাদের অনেকটা সময় লাগে। এটা কেন আসলে? সুমির কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ রীতা আপা, খুব চমৎকার একটা প্রশ্ন। যে আমরা আসলে সবাই প্রাথমিকভাবে প্রথম দিকে প্রথম ধাক্কায় আমরা সবাই এটাকে ডিনাই করতে চেষ্টা করি, বা চলে আসে আমাদের ভেতর থেকে, প্রত্যেকটা বাবা মায়ের এবং অন্যদের তো বটেই। আমার কাছে মনে হয় এটার কারণ হচ্ছে দৃষ্টিভঙ্গির। কারণ আমি যে মুহূর্তে জানি যে আমার সন্তানটা অটিস্টিক, ডাক্তার যেটা চিকিৎসা বিজ্ঞান বা চিকিৎসক যারা থাকেন তারা যখন আমাকে বলে প্রাথমিকভাবে, প্রথম দিন আমি শোনার পরেই চিন্তা করি যে এটা শোনার পর আমার পারিপার্শ্বিক অবস্থান, মানে আমার পাশের যে মানুষগুলো আছে যারা এটা শুনবে, সেই মানুষগুলোর দৃষ্টিভঙ্গির কথা চিন্তা করেই আমার মধ্যে, মানে আমি যদি আমার ব্যক্তিগত কথাই বলি, আমার মধ্যে ওই ডিনাই করার আহ প্রবণতাটা চলে আসে। প্রাথমিকভাবে এটার কারণটা হচ্ছে এরকমের যে আমরা যেই আমাদের মানে জন্মের পর থেকে আমাদের যে জীবন চক্রটা আমরা জানি বা দেখে আসছি, মানে অতীতকাল থেকে এবং বর্তমান সময়েও, যেটা হচ্ছে যে আমরা সংসার করেছি, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, সংসার করেছি, আমাদের একটা বাচ্চা হবে, তারপর বাচ্চাটা বড় হবে, একটা সময় সে শিশু থেকে কিশোর হবে, যুবক হবে, উম, বড় পরিণত মানুষ হবে, তারপর সে বিয়ে শাদী করবে, তারপর সে বাবা মাকে দেখাশোনা করবে, এরপর তার মানে তার ছেলে মেয়ে হবে, এরকম ভাবে আমরা একটা জীবন চক্র চিন্তা করি। যে মুহূর্তে আমরা জানলাম যে সে হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন, কিংবা তার সে অন্য 8-10 জন টিপিক্যাল বাচ্চার থেকে আলাদা, সেই যে জীবন চক্রটা সেটার মধ্যে ছেদ পড়ে। একদল মানুষ তখন আমার দিকে ওইভাবে তাকায় যে না জানি কি পাপ করছে জীবনে, সেই পাপের ফসলি বাচ্চা। আরেক দল মানুষ ওই চিন্তা করে তাকায়, আহারে, পরের জীবনে কি হবে, এই ছেলে তো কোনোদিন রুজি রোজগার করে খাওয়াইতে পারবে না, এর কি হবে শেষ বয়সে। একদল আমাকে করুণার দৃষ্টিতে দেখবে, একদল বলবে যে আহ মানে আমার পাপের হিসাব করতে বসবে, আরেক দল হয়তো বা চিন্তা করবে যে যে এটা তেমন কিছু না, আরেক দল আমাকে সান্ত্বনা দিবে, না বুঝেই হয়তো বা আমার আমার প্রতি সহানুভূতিশীল হয়েই হয়তো সান্ত্বনা দিবে, আরেক দল আমাকে সান্ত্বনা দিবে যে না, ওই অমুকের ছেলেও তো 7-8 বছর বয়সে কথা বলছে, ওর ছেলেও এরকম এরকম ভাবে কথা বলছে, ঠিক হয়ে যাবে। এই যে পারিপার্শ্বিক যে দৃষ্টিভঙ্গি, সেই পরিবেশগত ভাবে সামাজিক, যে আমি যে সমাজে বিলং করি, সেই সমাজের চারপাশ থেকে যে আমি সত্যিকার অর্থে আমার বাচ্চাটার যে সমস্যা হয়েছে বা যে যে যার ভিতর দিয়ে সে যাবে, সেটার প্রপার জিনিসটা পাচ্ছি না, পাবো না, উল্টো তাদের কাছ থেকে, বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি পাবো, সেই প্রবণতা ঠিক থেকেই আমি নিজেও চিন্তা করতে শুরু করি যে না, বোধহয় ঠিক হয়ে যাবে। আমি একটা ডিনাই করার চিন্তা করি, কিংবা এই প্রবণতাটা অনেকের মধ্যে আসে বা আসতে পারে, আমি আমার নিজের আমাদের কথা ভয়টা বলি। হচ্ছে সোসাইটিকে। হ্যাঁ, আমাদের ভয়টা হচ্ছে সোসাইটিকে, আমি নিজে বুঝতে পেরেও তখন মানে নিজের মনকেও তখন অন্যভাবে ডাইভার্ট করার চেষ্টা করি যে না, বোধহয় ঠিক হয়ে যাবে, কিংবা আমি কিছুদিন লুকিয়ে রাখতে চাই। আপা, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিব, খুব আমার নিজের ব্যক্তিগত ভাবে আমার জীবনে ঘটে যাওয়া। আমার ছেলের বয়স তখন 4, 4.5 বছর। ততদিনে সে ডায়াগনোসিস হয়েছে যে তার অটিজম আছে।
একবার আমরা একটা পিকনিকে গেলাম, এলাকার পিকনিক। তো পিকনিকে গেলাম, সেখানে একজন আমাকে জিজ্ঞেস করছে, ভাবি আপনার ছেলেটা তো অনেক চঞ্চল। সে তখন তার চঞ্চলতাটাই শুধু প্রকাশ পাচ্ছে, তার শারীরিক গঠন বা অন্য কিছুই বোঝা যাচ্ছে না, এরকম কথা কম বলছে কিংবা একটু চঞ্চল। আমি ওনাকে বললাম, ভাবি আসলে আমার ছেলেটার তো অটিজম আছে একটু, যার কারণে সে একটু এরকম। তো উনি যখন চলে গেলেন, উনি চলে যাওয়ার পর আমার পাশে থাকা একজন, যিনি আমার খুব ক্লোজ, আমার কাছের মানুষ, উনি আমাকে বললেন, ভাবি নওরোজকে দেখলে, আমার ছেলের নাম নওরোজ, নওরোজকে দেখলে তো কিছুই বোঝা যায় না, হঠাৎ করে দেখলে ওর কোনো সমস্যা আছে। আপনি যে সেদে কেন বলতে গেলেন যে ওর অটিজম আছে? ওকে দেখলে তো কিছুই বোঝা যায় না, ও তো জাস্ট মানে একটু চঞ্চলতা দেখাচ্ছে কিংবা কথা কম বলছে, বা যেটা কথা বলছে, যতটুকু বলছে আপনি তো বুঝতে পারছেন বা আমরাও বুঝতে পারছি, সমস্যা হচ্ছে না, অন্য কেউ বুঝতে পারার মতো ব্যাপার নয়, বুঝতে পারছে না, তাহলে আপনি বলেন কেন? আপনি বলার কি দরকার এরকম? আমি একটু হেসে ওনাকে বললাম, ভাবি আমার ছেলের আজকে তো 4 বছর, 4.5 বছর, প্রায় 5-এর কাছাকাছি বয়স, বোঝা যাচ্ছে না। আরো 5 বছর পরে সেটা কিন্তু বোঝা যাবে, ভালো করেই বোঝা যাবে। তার একটা, সে অন্য 8-10টা টিপিক্যাল বাচ্চার মতো নয়, একটু অন্যরকম বা অন্য চাহিদা, বিশেষ চাহিদা। আমার ছেলের এই সমস্যাটা একদিনের না, এটা একদিনের পিকনিক না। আমার ছেলের এই সমস্যাটাকে আমার একসেপ্ট করতে হবে, সবার আগে আমাকেই একসেপ্ট করতে হবে, সবার আগে আমাকে স্বীকার করে নিতে হবে। আমি স্বীকার করতে হবে, এরপরে বুঝতে হবে, বুঝে নিতে হবে যে এটাকে আমি কিভাবে হ্যান্ডেল করব, কিভাবে আমি এটাকে আহ, বাকি জীবন হ্যান্ডেল করব, নিয়ন্ত্রণ করব। এটা আমাকে বুঝতে হবে, স্বীকার করতে হবে, আমাকে ডিনায়াল থেকে বের হয়ে আসতে হবে। তারপরে আমাকে বাকি জীবনের জন্য, আমার ছেলের জীবনটাও, আমার আমার সন্তানের জীবনটা কিংবা আমার জীবনটা একদিনের পিকনিক না, আমাকে আরো অনেক দূর যেতে হবে, অনেক বছর এটাকে অসংখ্য সহ্য ধন্যবাদ করতে হবে। কুলসুম আক্তার সুমি, তবে আপনি চমৎকার বললেন। আপনার আসলে আম, বিষয়গুলো এরকম না যে যখনই আমরা এই অটিজম সচেতনতা নিয়ে কোনো কিছু বলতে আসি, আসলে আহ, কোনো না কোনো ভাবে তখন মন খারাপের দিকে চলে যায়। আর মানে কি বলবো, আমি ঠিক বুঝতে পারি না। আমি অটিস্টিক বাচ্চাদের সাথে, স্নায়বিক জ্ঞানী ইন্টেলেকচুয়াল অনেক বাচ্চাদের সাথে আমি কাজ করছি, এবং আমি সেই মায়েদের দেখি, সেই মায়েদের সাথে আমার অভিজ্ঞতা, তাদের ভাবনা, তাদের চিন্তা যুক্তি আমার খুব ভালো করে জানা আছে। এবং আহ সেদিকে না যাই, খুবই ইমোশনাল হয়ে যায় আমি যখন এই প্রসঙ্গগুলো আসে। আমি সোহানা নাজনীনের কাছে যাব। সোহানা নাজনীন, আপনি আছেন? হ্যাঁ, আছি, শুনতে পাচ্ছি আমি আমি। সোহানা নাজনীনের কাছে যাব। আপনি শুনলেন দুইজন মায়ের কথা। ফারজানা নাজ শম্পা বললেন, সুমি বললেন। ফারজানা নাজ শম্পার যে মূল জিনিসটা ছিল যে এই যে আমাদের আপনার ঘরে একটা এরকম বাচ্চা, তারপর আপনার সাজের শেষ নাই, আপনি নতুন কাপড় পরছেন, বাহিরে যাচ্ছেন। আমি একটা কথা বললাম যেটা আমার কাছেও এরকম অনেক অভিযোগ আসে, যে আমাকে এরকম আড়ালে বলা হয় যে আমি এত সেজে গুজে এটা করছি, আমার ঘরে এরকম একটা বাচ্চা আছে। এইটা একটা পয়েন্ট যেটা আমি আপনার কাছ থেকে একটু সংক্ষেপে শুনতে চাইবো, যে একজন কমিউনিটির সচেতন নাগরিক হিসেবে আমি আপনাকে এই মুহূর্তে একটা সোসাইটির পার্ট অফ সোসাইটিতে আমি নিচ্ছি। একজন সচেতন নাগরিক হিসেবে আপনি এই বিষয়টাকে কতটুকু মানবিক কিংবা কতটুকু অমানবিক, কতটুকু নোংরা হিসেবে মনে করেন, এবং আমাদেরকে এই জিনিসগুলো পরিবর্তন করা কতটুকু জরুরি, আমি এটা আপনার কাছে জানতে চাইবো। ধন্যবাদ রিতা। সত্যি কথা বলতে কি, এই যে যেই মানে আমরা ট্যাবুগুলোর কথা বললাম, যে সামাজিক অবক্ষয়গুলোর কথা বললাম, যেগুলো আমরা পিছনে কথা বলা, একটা মানুষের আসল খবরগুলো না জেনে তার পিছনে উপহাস করা, তাকে আঙ্গুল তুলে নোংরা কথা বলা, এটার মতন কষ্টের জিনিস আর নেই যেটা আমরা বাঙালি হিসাবে ঝেড়ে ফেলতে পারিনি। এদেশে 25-30 বছর বসবাস করেও আমরা সেগুলো ছাড়তে শিখিনি। আমরা এখনো সেগুলোর সাথে, ওই নোংরামিগুলো সাথে টেনে নিয়ে চলাফেরা করছি। আমাদের সমাজ আসলে এমন ভাবে তৈরি যে একটা মানুষ, মেয়ে বা পুরুষ, মেয়েরাই বেশি কতগুলো ক্ষেত্রে শিকার আমি বলবো, যে যদি তার কোনো একটা কষ্টের একটা অধ্যায় হয়, কারো স্বামী মারা গেল বা ডিভোর্স হয়ে গেল বা বাচ্চা একটা নষ্ট হয়ে গেল কিংবা এরকম একটা স্পেশাল শিশু জন্মালো, সবকিছুরই আড়ালে তারা যেন একটা নোংরামি খুঁজে ফেরে এবং তাকে খোঁচাখুচি করে কষ্ট দিতে ভালোবাসে। অথচ তারা কিন্তু কখনো ভাবে না
যে এই মেয়েটা বা এই মানুষটা ওই অবস্থা থেকে উঠে আসার জন্য আপ্রাণ লড়াই করছে, তার লড়াইয়ে আমরা একটু শরিক হই, তাকে একটু আমরা মেন্টাল সাপোর্ট দেই বা তার কাছে বসি, তাকে বোঝার চেষ্টা করি, এটা কিন্তু আমরা করি না। কিন্তু আমাদের আমি প্রাথমিক মাঝখানে দায়িত্ব কিন্তু একটু যুক্ত এটাই। করে নেই, আমাদের শামসুল ফৌজিয়া উনিও মন্তব্য করেছেন আমি তাদের পড়ছিলাম, কথা শুনে, যে এই ধরনের পড়ছিলাম ওগুলো, কথাগুলো শুনে শুনে আমাদেরও হজম করতে হয়। হ্যাঁ, হজম সোহানা করতে নাজরীন, হয়। কন্টিনিউ প্লিজ। এবং শুধু এটা হজম না, এটা শরীর এবং মনের উপর দিয়ে যায়, মনটাকে ভেঙে দেয়, শরীরটাকে ভেঙে দেয়। মনটা ভেঙে গেলে তো শরীরের উপর এফেক্ট করবে। সেই যে ধৈর্যটা নিয়ে, যেই উদ্দীপনা নিয়ে তখন সেই বাচ্চাটাকে, আমি শামসুল ফৌজি আপার কথাই বললাম, বা যিনি ওই যে বলছেন আমাদের এখানে ফারহানা নাজ শম্পা যিনি বললেন তার ঘটনা, সুমিও বললেন। তো তখন হয় কি, এরা মনটাকে শক্ত করে নিয়ে যে একটা একাগ্রভাবে বাচ্চাটার প্রতি সংবেদনশীল হওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েন, তখন এই আশেপাশের মানুষ বা সমাজ, আমাদের এই সামাজিক ব্যবস্থাটা অন্য মানুষের এই তীর্যক কথাবার্তাগুলো না আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ভেঙে দেয়, আমাদের ব্যাকবোনটাকে ভেঙে দেয়, আমাদের বিশ্বাসটাকে ভেঙে দেয়। আমরা কি করি, যেটা আমাদের করার কথা, আমি বাচ্চাটার কতটুকু যত্ন হচ্ছে সেটা একটা সাইডে রাখলাম, ওটা অন্য পার্ট, হ্যাঁ। কিন্তু এই যে বাবা মাকে যে সোশ্যালি একটা হ্যারাসমেন্ট করা, কোথাও যাচ্ছে বাচ্চাদের দিকে আমরা ভিন্নভাবে তাকাচ্ছি, কিংবা মা সাজছে, যে যেটা বললেন, এটা তো খুবই একটা নোংরা কালচার, আমাদের একটা পার্ট। যে একটা মেয়ে সাজে যখন, ওর স্বামী মারা গেছে ও কেন সাজবে, ওর ডিভোর্স হয়ে গেছে ওর কেন এত হাসি, ওর কেন সমস্ত অনুষ্ঠানে যেতে হবে, ও কেন এত ঠোঁটে রং দেবে, তারপরে বাচ্চা অসুস্থ, মা এভাবে মুখে রং দিয়ে, কিন্তু একবার কিন্তু ভাবছে না যে সে, এই মহিলাটা বা এই মাটা স্বাভাবিক হতে চাচ্ছে, স্বাভাবিক জীবনে ঢুকতে চাচ্ছে আমাদেরই হাত ধরে, আর আমরা আমার কিন্তু তাকে প্রশ্নটা নোংরামির হচ্ছে ভিতরে টেনে নিচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে, সেই মা তার নিজের পয়সা খরচ করে লিপস্টিক দিচ্ছে, নিজের করছে। পয়সা খরচ করে কাপড় পরছে, নিজে বাসা ভাড়া দিচ্ছে, সন্তানকে লালন পালন করছে, তার জীবন সে, তার লাইফ সে তার লিড জীবন করছে। দেখছে, হ্যাঁ। হু দ্য হেল ইউ আর টু এবং এটা কোয়েশ্চেন? তো, এটা কেউ বলতে পারে না, কারণ আমি যতক্ষণ পর্যন্ত আরেকজনের কোনো দায়ভার না নিচ্ছি, তার জীবনযাপন নিয়ে আমরা কোনো কটূক্তি করতে পারি না। আর বিশেষ করে আমি যেটা আরো বলতে চাই, যে আমরা বাঙালিরা এটা ছাড়তে পারিনি, আমরা বিদেশে 20, 30, 50 বছরও থেকে ফেলেছি, কিন্তু এগুলো কিন্তু শিখতে পারিনি। ওয়ারেজ আমাদের বাচ্চারা কিন্তু এগুলো দেখে ভীষণ বিরক্ত হয়, এবং এগুলো দেখে কিন্তু তারা মন্তব্য করে যে আমরা কেন এরকম বলছি, আমরা রেসিসের মতো কথা বলছি, আমরা এটা বলা ঠিক না, মানুষের শারীরিক গঠন নিয়ে কথা বলছি, মানুষের ম্যারিটাল স্ট্যাটাসের কোনো প্রবলেম নিয়ে হলে তার সাথে কথা বলছি, এরকম একটা স্পেশাল বাচ্চা থাকলে তাকে নিয়ে কথা বলছি। যেন আমাদের মনে হয়। মাহবুব শওকত বাংলাদেশ থেকে লিখেছেন যে বাংলাদেশের মধ্যবিত্ত সমাজে অটিজম বাচ্চাদের নানান সামাজিক বিড়ম্বনায় পড়তে হয়। শ্বশুরকুলের আত্মীয়রা বাচ্চার মাকে দোষেন, এমনকি বাচ্চার মায়ের পরিবারের ত্রুটি পর্যন্ত খুঁজে বের করতে কার্পণ্য করেন না। হুম। হ্যাঁ, এটা আপনি তো, এটা কন্টিনিউ। আছেই, এটা আছেই, এটা আমাদের কাছে নতুন কিছু না, কিন্তু হ্যাঁ, একটা মেয়ের দেরিতে বিয়ে হলেও সেটার পেছনে জায়গা খোঁজা হয়, একটা মেয়ের বাচ্চা হচ্ছে না কেন, সেটার জন্য কারণ খুঁজতে হয়, কেন এরকম একটা বাচ্চা হলো তার পেছনে মাকেই দায়ী করা হয়। আমাদের মেয়েরা তো সবসময় টার্গেটেড একটা। আমাদের শামসুন ফৌজিয়া বলেছেন যে বাচ্চাদের চ্যালেঞ্জিং বিহেভিয়ার নিয়ে কিছু বলার জন্য। হ্যাঁ, শামসুন ফৌজিয়া, ডেফিনেটলি আমাদের, আমি চেষ্টা করব আমার শেষ মুহূর্তে একটা চ্যালেঞ্জিং বিহেভিয়ার নিয়ে একটু সোহানা নাজনীনের কাছে কিংবা অন্য কারো কাছে প্রশ্ন রাখার জন্য। তবে বিষয়টা হচ্ছে যে আমাদের তো একটা নির্দিষ্ট সময় আছে, মানে বিষয়টা এত ব্রড না যে আমাদেরকে বলে ছোট শেষ ছোট করা খন্ড যায় না। খন্ড জিনিসগুলো নিয়ে এক একদিন আসতে হবে। অসংখ্য ধন্যবাদ সোহানা নাজনীন। আমি ফিরে যাচ্ছি ফারজানা নাজ শম্পার কাছে। শম্পা বলা হয় যে একটি শিশুর যত্নে মা হচ্ছে সর্বোত্ত উত্তম নার্সিং। হ্যাঁ, এটা শুনতে খুব ভালো লাগে। মা হচ্ছে বাচ্চার যত্নে একেবারেই উত্তম নার্সিং। কার না ভালো লাগবে? সেটা যদি হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তবে সে যত্নটার পরিধি কিন্তু আরো বেশি হয়ে যায়। এবং আমার প্রশ্নটা হচ্ছে, শুধু একজন মাকেই কেন উত্তম নার্স হতে হবে? এই বাচ্চাদের যত্নে বাবাদের ভূমিকাও সমান থাকা চাই। আমাদের সমাজে বেশিরভাগ সময় আমরা তা পাই না। পাল্টা দেখা যায়, যেটা মাহবুব সৈকত বলেছেন, পাল্টা দেখা যায় মাই সব করছেন, আবার মাই পরিবারের সবকিছুর জন্য দোষী হচ্ছেন। তো এমনটা আসলে কেন আমরা জানি, এটার পিছনে অনেক কারণ আমরা আগে আলোচনা করেছি। আমি আপনার কাছে জানতে চাইবো যে এর পরিবর্তন কবে হতে পারে বা কিভাবে, কিংবা আদৌ এই ধরনের চিন্তা ভাবনা, এই ধরনের অবস্থাগুলো পরিবর্তন হবে কি? ফারজানা নাজ শম্পা। আন্তরিক ধন্যবাদ রীতা আপা, আপনি এই প্রশ্নটা করলেন। আহ মাকে মাকে কেন বলা হয়, এটা আমাদের ওই যে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সবকিছুই তো পুরুষ নিয়ন্ত্রণ করেন। এবং এখানে
এখানে যদি দোষটা যদি এখানে দোষের তো ব্যাপারই না, এটা একটা স্নায়বিক একটা অবস্থান, কিন্তু সেটা তো আমরা বুঝি না। যে কোনো ভাবে একটা পরিস্থিতি করে মেয়েটাকে টার্গেট করা, একটু আগে সোহানা আপা জাস্ট বললেন যেটা, যে মাকে আসলে দায়িত্বটা কিন্তু শুধু মায়ের না। আমার অভিজ্ঞতাটি আমি আবার বলি যে আমি সব কাজ করতাম, আমার দুটি বাচ্চা, যমজ বাচ্চা, মানে আমার সারা রাত জাগা হতো, এবং সকালবেলায় আমি উঠে যখন উম, উঠতাম যখন, মানে ওর ওর জন্য আমার অনেক বেশি জাগতে হতো, কারণ ও অনেক ভয় পেতো। আবার ছোট ছিল যখন, আমার দেখা যেত একটা চোখ একদম ফুলে গেছে। কানাডায় একজন ডাক্তারকে দেখালাম, যে জেনারেল ফিজিশিয়ানকে দেখালাম, উনি বলে রাতে যেহেতু ঘুমাও না, তোমার আই গ্ল্যান্ডে ওয়াটার গ্ল্যান্ডটা একদম বড় হয়ে যাচ্ছে বা কিছু একটা হচ্ছে। এবং আমি দেখা যেত যে সাধারণ উত্তরগুলো দিতে পারতাম না, মানে কেমন আছো, এখন কটা বাজে, মানে এত স্ট্রেস থাকতাম আর কি ওকে নিয়ে। বিভিন্ন জায়গায় ওর সাথে যেতে হতো। এবং আমার একদম ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার মাদার ইন ল তখন প্রথম দিকে এসেছিলেন, উনি আমাকে বলেছিলেন যে সব জায়গায় তোমার যাওয়া দরকার কি। হ্যাঁ। আহ, আমি এটা বুঝতাম যে আমার হাজবেন্ড আসলে যথেষ্ট সহায়তা করেছিলেন, এবং সব জায়গায় যাওয়ার চেষ্টা করতেন, কিন্তু যেহেতু উনি পড়াশোনার মধ্যে ছিলেন তখন, সেই মুহূর্তে ও পড়াশোনা করতো। তাই আমারই ওকে দেখা যায় আবরারকে বুকে নিয়ে বিভিন্ন এক স্টেশন থেকে এক স্টেশন চেঞ্জ করে যাচ্ছি, একটু সময় লাগছে, বাস স্টেশন বাসে করে যেতাম। আহ ফিরে এসে আমাকে এই কথাও শুনতে হয়েছে শ্বশুর বাড়ি থেকে, যে শাশুড়ি ছিলেন, এটা তো মায়েরই দায়িত্ব। কিন্তু আবার একই মুখে আমি এই প্রশ্নটা পেয়েছি যে সব করার দরকার কি, তাই মানে দ্বিমুখী একটা চাপ মেয়েদের উপর, দ্বিমুখী না আসলে শতমুখী বলা যায়, চাপ মেয়েদের উপর থাকে। তা এটা এটা কারণ আপা পিতৃতান্ত্রিক মনোভাব, এবং আমরা নারীরা যে কোনো ভূমিকা রাখি না, বা নারীর ভূমিকা রাখি না, এই যে একটা চিরায়ত ধারণা আছে যে মেয়েরা আসলে অবিশ্রান্ত আত্মত্যাগ করেন, কিন্তু আমাদের একটা চিরায়ত ধারণা আছে যে নারীরা হয়তো বা কোনো ভূমিকা রাখেন না। এই চিরায়ত ধারণাটাই মূল কারণ, কিন্তু আসলে করা উচিত কিন্তু বাবা মা দুজনের। আমার ক্ষেত্রে যেটা করেছিলাম, আমি বলেছিলাম একসময় আমার হাজবেন্ডকে বলেছিলাম যে তুমি ঠিক এতটুকু করবে, আমি এতটুকু করবো। দেখো আমরা কানাডা থেকে কিছু শেখার চেষ্টা করি, ও করতো যদি, কিন্তু বাংলাদেশ থেকে অনেকে ফোন করে বলতেন যে না, ও পুরুষ মানুষ, ওর করো, তুমি জাগবে। এই কথাটা আমাকে বারবারই শুনতে হয়েছে। কিন্তু একটু চিন্তা করে দেখেন, দুটো যমজ বাচ্চা, মানে দুটো বাচ্চাকে একসাথে বছরের পর বছর আমি ঘুমাতে পারিনি, বছরের পর বছর ঘুমাতাম না আমি। আমি ফিল করি যে আমার একটা চোখে একটু ছোট হয়ে গেছে, এই জন্য হয়তো বা না ঘুমের জন্য অনেকেই বলে। তা আজকে 13 বছর পরে আমার শুধু মনে হয় যে যে বারবার চাপিয়ে দেওয়ার মানসিকতাটা, এটা আমাদের কাছে চিরায়ত পিতৃতান্ত্রিক ধারণা থেকে এসেছে। এই মনোভাবটা দূর করতে হবে। কাজের মধ্যে তো কোনো ডিফারেন্স নেই, ছেলের কাজ মেয়ের কাজ, বাবার দায়িত্ব মায়ের দায়িত্ব, দুটোই সমান। তাই আমি সবসময় আমার ঘরে কিন্তু এখনো এখনো বলি যে আমার হাজবেন্ডকে বলি সবসময় যে তুমি এটা করো, এটা তোমার, এইটুকু তোমার করা উচিত। কিন্তু যেটা আছে সোসাইটিতে, এটা খুব সহজভাবে হয় না, কিন্তু ও ও কিন্তু 50-50 করতো আর কি। ও থেরাপিস্টের কাছে নিয়ে গেছে, অনেক সময় অনেক বেশি নিয়ে গেছে। আমরা অনেক কিন্তু আমরা কিন্তু এখন আমাদের বাঙালি কমিউনিটিতেও আমরা হুম, দেখি যে অনেক বাবারা যাচ্ছেন, আমাদের হ্যাঁ। এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং এটার বাহিরেও অনেক বাবারাই কিন্তু এখন দেখি যে তারা খুব বাচ্চার প্রতি যত্নশীল। জি, জি, খুব বেশি সংখ্যক না, তবে আছে। হ্যাঁ, আমাদের বাবা দাদারা যতটুকু করেননি, এখনের বাবারা তার থেকে করছি। আরো বেশি সচেতন। দ্যাটস ট্রু। কিন্তু প্রশ্নটা আসে যখন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটা আসে, তখন আমাদের কাজটা বেড়ে যায়, দায়িত্বটা বেড়ে যায়। তো সেখানেও আমাদেরকে সাহায্য করতে হবে, পাশে থাকতে হবে। আমার হাজবেন্ড কিন্তু একটা মজার ব্যাপার না বলে পারছি না, সেখানে আর একটা মজার ঘটনা, আরেক ভদ্রমহিলা বললেন, উনি পেশায় একজন ইঞ্জিনিয়ার। মানে আবরার দেখা যেত একটা বয়সের পরে খুব ক্লোজ ছিল বাবার সাথে, মানে যখন ওর স্পিচ থেরাপি হচ্ছে বাবার সাথে, বাবা বাবা সবকিছুতে বাবা, মানে ওর হঠাৎ করে বাবার প্রতি তার খুব একটা দুর্বলতা গড়ে উঠলো। আমি এই সুযোগটা নিলাম, সাথে সাথে এই সুযোগটা নিলাম, আচ্ছা ঠিক আছে তুমি বাইরে গেলে তুমি খাইয়ে দিবে ওকে। একটা ঈদের অনুষ্ঠানে গিয়েছি ওদেরকে নিয়ে, আমাকে একজন দৌড়ে এসে বললেন এটা কেমন হচ্ছে, ওর বাবা কেন খাইয়ে দিবে ওকে। উনি দেখছেন আমার কোলে আমার আরেকটা বাচ্চা আছে, ও মা আবরার দেখি বাবার, মানে আজকে এত ভালো একটা কাজ হচ্ছে সেটাও সমালোচিত হলো। তো বাবা মুখ মুছিয়ে দিচ্ছে, আবরার বাবার সাথে কেন থাকছে। আমি তখন অনেকে বলেই ফেললাম, আপা আমার তো হাত তো আসলে দুটো, আমার হাতে দেখছেন একটা বাচ্চা। বললেন আর আবরার খুব বাবার সাথে এখন থাকা শুরু করছে, ব্যাপারটা কি বলুন তো। এটাও সমালোচনা হয়েছে, কেন বাবার সাথে সেটাই। থাকলো। হ্যাঁ, আমাদের টপিক গুলো এরকমই। অসংখ্য ধন্যবাদ ফারজানা নাজ শাম্পা আপনাকে। আমাদের অনেক মন্তব্য আসছে, অনেক প্রশ্ন আসছে, আসলে আমাদের সময় আমাদের আরো দীর্ঘ করতে হবে কিছুটা। তো জি, আমাদের রোমেনা বেগম রোজি আপু লিখেছেন, আমরা শিক্ষিত কিন্তু মানসিকতা ওই পর্যায়ে উন্নত করতে পারছি না।
দেশে বিশেষ শিশুদের জন্য এখনো স্কুলিং সিস্টেমটা গড়ে ওঠে নাই, যার কারণে ওই বাচ্চারা মেইন স্ট্রিমে আসতে পারছে না। আমাদের ইব্রাহিম চৌধুরী লিখেছেন, তিলকে তাল বানিয়ে নিন্দা করা আমাদের মজ্জাগত, এসব আমাদের সমাজ শেষ পর্যন্ত করুণাই করে। সোহানা চমৎকার বলেছেন। আমাদের শরীফুজ্জামান পল বলেছেন, বায়োলজিতে পড়েও কেন ছেলে হয় না, মেয়েদেরকে দোষারোপ করা হয়। এখানে ডাক্তারও রয়েছেন। হ্যাঁ, আমরা শরীফুজ্জামান পল আমরা দেখছি, আমরা এগুলা এগুলা নিয়েই কথা বলছি, আমরা ফেস করছি। তো আমরা আবারও এগুলো নিয়ে কথা বলবো। আমি ফিরে যাচ্ছি কুলসুম আক্তার সুমির কাছে। আমরা এখন প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমাদের টক শো, আমরা একটু চেষ্টা করবো যত দ্রুত আমরা শেষ করতে পারি। আমি সুমির কাছে জানতে চাইবো যে অনেক সময় আমরা যখন শিশুদের নিয়ে বাইরে যাই, কুলসুম আক্তার সুমি, এটা খুবই কমন একটা জিনিস যে আমরা অনেক সময় অবহেলা, নেগলেক্ট, বৈষম্যের শিকার হয়ে, যেমন গ্রোসারি কোনো অনুষ্ঠান, পরিবেশ পরিস্থিতিতে আমরা গেলাম, তখন আমাদের বাচ্চার আচরণটা হুট করে বদলে যেতে পারে। শব্দ, পরিবেশ পরিস্থিতি, বাতাস, ধুলোবালি, যে কোনো কারণে আমাদের শিশুদের মেজাজ একটু ডিফারেন্ট, মানে বদলে যায়। কখনো তারা দেখা যায় যে আক্রমণাত্মক আচরণ করে ফেলে, কিছু একটা শব্দ করে ফেলে, একটা ধাক্কা দিয়ে ফেলে। তো তখন অনেক সময় আশেপাশের মানুষগুলো অনেকেই আম, খুব পজিটিভলি এটা নেন, যে এড়িয়ে যান, যে হ্যাঁ ওর সাথে তোর বাবা মা আছে। কিন্তু আবার অনেকেই দেখা যায় যে একটু অবাক হয়ে তাকান, কিংবা একটু বিব্রতকর প্রশ্ন করে বসেন যে এই ছেলে এরকম করছে কেন, কি হয়েছে তার, এরকম। তো সে মুহূর্তে দেখেন একজন বাবা মা কিন্তু খুব অস্বস্তি বোধ করে। সে কি ওই পরিস্থিতিটাতে তার বাচ্চাটাকে সামলাবে না সোসাইটিকে সামলাবে? ইটস এ ভেরি বিগ কনফ্লিক্ট। তো আমি সুমির কাছে জানতে চাচ্ছি যে আসলে অটিজম, আপনি কি মনে করেন যে অটিজম সম্পর্কে জিনিসটা কি, এটা সম্পর্কে যদি আমাদের প্রতিটা মানুষের পর্যাপ্ত ধারণা থাকতো, তাহলে এই বাবা মায়েরা এই ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতি কিংবা প্রশ্ন থেকে কিছুটা হলেও রেহাই পেত? ধন্যবাদ রিতাপা। আহ, আমাদের আমাদের এতক্ষণের যে আলোচনা, সেই আলোচনা থেকে এটা আসলে স্পষ্ট যে আমরা যখন বাইরে যাই এ ধরনের বাচ্চাদেরকে নিয়ে, বাইরে বা বেড়াতে কিংবা কোথাও কোনো অনুষ্ঠানে, পার্টিতে, যে কোনো জায়গাতেই নানা রকমের প্রশ্ন আমাদেরকে শুনতে হয়। এখন এই যে প্রশ্নগুলো শুনতে হয়, আহ এর কারণ হচ্ছে অসচেতনতা। আপনি বলছেন, আমি বলছি, সবাই আমরা স্বীকার করছি যে এটা হচ্ছে অসচেতনতার ফল। কিন্তু যারা বলছে তাদের মধ্যে, যেটা একটু আগে আপনি শরীফুজ্জামান পল ভাইয়ের একটা মন্তব্য পড়লেন, যে বায়োলজিতে পড়াশোনা করার পরও ছেলে হয় না কেন, সেজন্য মেয়েটাকে মানে দোষ দেওয়া হচ্ছে। অথচ বায়োলজিতে পড়া একজন মানুষের জানারই কথা যে ছেলে বা মেয়ে হওয়া মেয়ের ব্যাপার নয়। এটা আসলে বায়োলজিক্যালি এটা প্রমাণিত যে একজন পুরুষের কারণেই ছেলে মেয়ে হয়, এই জেন্ডার ডিফারেন্সটা হয়। তো সেক্ষেত্রে আসলে সচেতন যারা এই কাজগুলো করছেন, তারা যে খুব অসচেতন বা সার্টিফিকেটের হিসেবে অশিক্ষিত, তারা কিন্তু করছেন না, শিক্ষিত লোকরাই করছেন। সেক্ষেত্রে আসলে সচেতনতার অভাবে হচ্ছে, এটা বলাও আসলে কঠিন হয়ে যাবে। তো যাই হোক, আপনি যে প্রশ্নটা করলেন বা আপনি যে আলোচনাটা করলেন, যে বাচ্চারা অনেক সময় এ ধরনের অনুষ্ঠানে গেলে বিভিন্ন রকমের সাউন্ড করে। অটিজম সম্পন্ন বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় যে অনেক বাচ্চা আছে যাদের অনেক বেশি হাইপার থাকে। এদের আসলে আহ একটু আগে আমরা যেভাবে, যে আলোচনা, যেভাবে কথা বলছিলাম, যে রুটিনের বিষয়টা আসছিল, যাই হোক, এদের জন্য আসলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা রুটিন প্রয়োজন। প্রত্যেকের জন্য প্রত্যেককে নিয়ন্ত্রণ করার জন্যই আসলে উম, কি বলে, আলাদা আলাদা রকমের রুটিন প্রয়োজন, আলাদা রকমের সবকিছুই প্রয়োজন। কারণ দুটো বাচ্চাকে আপনি একসাথ করতে পারবেন না বা একই রকম ভাবে হ্যান্ডেল করতে পারবেন না, সম্ভব না। তো অনেক বাচ্চারাই দেখা যায় যে অনেক বেশি সাউন্ড সেন্সিটিভ হয়, যেখানে একটু বেশি সাউন্ড থাকে, যেখানে অনেক বেশি মানুষ থাকে, সেখানে গেলে তারা অনেক বেশি হাইপার হয়ে যায়। আবার অনেক বাচ্চা সহ্য করতে পারে না, আওয়াজ সহ্য করতে পারে না, ফলে নিজেরাও অনেক বেশি চিৎকার করে হয়তো। এই ধরনের পরিস্থিতিতে বাবা মাকে অনেক রকমের সমস্যায় পড়তে হয়। তখন বাবা মা কি বাচ্চাকে হ্যান্ডেল করবে, নাকি সেই সমাজের মানুষদের সেই প্রশ্নের জবাব দিবে, এ নিয়ে আসলেই সমস্যায় পড়ে যান। তো আসলে যে কথাটা আমি বলবো, সচেতনতা তৈরি বলতে, সচেতনতা তৈরি, প্রথম প্রথম প্রশ্নে আপনার কথাটা ছিল যে আসলে সহানুভূতিটা আমরা কেন চাই। সহানুভূতি চেয়ে কি আমরাই আমাদের বাচ্চাদেরকে অন্যদের থেকে আলাদা করে ফেলছি না? তো সেখানেই আসলে কথাটা চলে আসে, আমরা আসলে সহানুভূতিশীল না। সেটা অন্যদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই।
যদি সহানুভূতিশীল সবার ক্ষেত্রে, অর্থাৎ নারীদের প্রতি, শিশুদের প্রতি, কিংবা একজন বয়োবৃদ্ধ মানুষের প্রতি, একটা মানুষের হাত পা নেই, একটা মানুষ কোন রকমের অসুবিধা আছে সেই মানুষের প্রতি, সবার প্রতি যদি সহানুভূতিশীল আমরা হতাম, সেক্ষেত্রে আলাদা করে এই শিশুদের জন্য আবার সহানুভূতি চাওয়ার প্রয়োজন হতো না। তো সেক্ষেত্রে মানে প্রশ্নের জবাবটা এরকমের যে সচেতন হওয়ার তো অবশ্যই প্রয়োজন আছে, সচেতন মানুষটাও সহানুভূতিশীল হন না। তারা দেখা যায় আমেরিকাতে 20-25 বছর ধরে বসবাস করছেন এরকম অনেক, একটা পরিবারকে জানি যে ওনাকে যখন প্রশ্ন করলাম, ভাবি আপনাকে যখন কোথাও পার্টিতে দাওয়াত করা হয় আপনি আসলে আসেন না কেন, উনি বললেন যে আপনার মতো করে তো সবাই চিন্তা করে না, আমার বাচ্চাটা যে অনেক বেশি আওয়াজ করে, সাউন্ড করে, সেটা অনেকেই পছন্দ করেন না। সামনে হয়তো কিছু বলেন না, কিন্তু তারা যে বিরক্ত হন সেটা তো বুঝতে পারি, সে কারণেই কোথাও যাই। এই যে অবস্থাটা, যে মানুষগুলো ওই বিরক্ত হন কিংবা যাদের বাড়িতে পার্টির কথা প্রসঙ্গে আমি এটা বলেছি, তারা কিন্তু অশিক্ষিত না। তারা বাংলাদেশ থেকে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হয়ে আসছেন, এখানে এসেও তাদের ছেলেমেয়েরাও পড়াশোনা করছে। আপনি ওই সচেতনতার কথা যে বলছেন, আসলে সেই সচেতনতাটা আসলে কি, সচেতনতাটা আসলে কিভাবে আসবে, এটা একটা অনেক বড় প্রশ্ন আমার কাছে মনে হয়। কারণ লেখাপড়া করে এই সচেতনতা তাদের মধ্যে হয়নি, আসেনি, তাহলে কিভাবে আসবে? অসংখ্য ধন্যবাদ কুলসুম আক্তার সুমি, আপনি খুব চমৎকার একটা পয়েন্ট তুলে ধরেছেন। বিষয়টা এরকম নয় যে আমাদের পর্যাপ্ত এডুকেশন নেই, বিষয়টা এমন নয় যে আমাদের পর্যাপ্ত সনদ নেই, আমাদের পর্যাপ্ত জ্ঞান নেই। হুম। আমাদের অনেকেরই এই সব কিছুই আছে, সবকিছুর সমন্বয় আছে, কারো জ্ঞান বেশি আছে, কারো একাডেমিক সনদ বেশি আছে। আমরা সবাই কোনো না কোনো দিক থেকে শিক্ষিত, স্বশিক্ষিত কিংবা স্কুল কলেজ শিক্ষিত, কিন্তু বিষয়টা হচ্ছে যেটা কুলসুম আক্তার সুমি বলতে চেয়েছেন যে এটা হচ্ছে আমাদের ভেতরে আমরা যেটা লালন করি, আমরা যে জিনিসটা আমরা যেভাবে বলতে চাই, যেভাবে চলতে চাই, এবং অন্যকে যেভাবে আমরা অ্যাকসেপ্ট করতে চাই, এটা আমরা আসলে আমরাই ডিসাইড করি যে আপা আমরা আমি তার সাথে কি আমি রকম। এই প্রসঙ্গে আপা আমি আরেকটু কথা বলবো, যদি একটু লম্বা হয়ে যাচ্ছে তারপরও বলবো। বাংলাদেশে 2000 এখন থেকে 2 বা 3 বছর আগে বাংলাদেশের একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে একটা নাটক তৈরি হয়েছিল। সেই নাটকটাতে দেখানো হয়েছে, আমি খুব সংক্ষেপে বলছি কথাটা, নাটকটাতে বলা হয়েছে বাবা মায়ের পাপের কারণে অটিস্টিক হুম, বাচ্চা হুম, হয়। হুম। সে নাটকটা দেখানো জি। হয়েছে সেইভাবেই। সেটা নিয়ে অনেক প্রতিবাদ হয়েছিল। নিউ ইয়র্ক থেকে রূপা খানম, সম্ভবত মনিজা আপা, আমরা অনেকেই লেখালেখি করেছি ওটার আমিও উপর। লিখেছিলাম সেটা নিয়ে। আপনিও লিখেছিলেন, হ্যাঁ আপনিও লিখেছিলেন, অনেকেই লেখালেখি করে। আমি আমার প্রশ্নটা হচ্ছে, একজন নাট্যকার নাটকটা যখন লিখেছেন, তারপরে একজন পরিচালক সেটা পরিচালনা করেছেন, দুইজন মূল অভিনেতা অভিনেত্রী এবং আরো অনেক সহ অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছেন, ক্যামেরা পার্সন থেকে শুরু করে, একটা নাটক তৈরি করতে কত মানুষের প্রয়োজন হয় সেখানে, সম্পাদনার টেবিল থেকে শুরু করে আবহ সঙ্গীত, অনেক কিছু আমি হয়তো ভালো করে বলতে পারবো না যে কত মানুষের সেখানে সমাগম থাকে, কিন্তু থাকে তো। এই মানুষদের মধ্যে কারো একজনেরও মনে হয়নি যে তারা একটা ভুল মেসেজ দিচ্ছে? এই মানুষগুলো কি অশিক্ষিত? এই মানুষগুলো বিষয়টা কি হ্যাঁ, অশিক্ষিত? তারা কি এটা নিয়ে সমাজের এই যে ধারণাটা, এই ধারণাটাকে রিইনফোর্সমেন্ট করছে তারা, এই জিনিসটা, এই মেসেজটা দেওয়ার মাধ্যমে। গণমাধ্যমকে আমরা বলি আমরা সচেতন, আজকে আমরা এখানে বসে বকবক করছি এতগুলো মানুষ সচেতনতা তৈরি করার প্রয়াসে। একজন মানুষও যদি আমাদের কথাগুলো শুনে যেন সচেতন হয়। আমার প্রশ্ন হচ্ছে, ওই যে আপনি বললেন সহানুভূতির কথাটা, এই মানুষগুলো, এই এতগুলো মানুষের মধ্যে কি একটা মানুষেরও মনে হয়নি যে এটা একটা ভুল মেসেজ? আমার মনে হয় মনে হয়নি? আমার যে বিষয়টা মনে হয় এই এই ক্ষেত্রে আমরা সংক্ষেপ করি আলোচনা, আমাদের সময় কম। আমার মনে হয় যে যে ফিল্মটার কথা নিয়ে বলেছেন, আমি এটা নিয়েও লিখেছি অনেক। আমার মনে হয় কি যে ওরা সচেতনতাটা ভিন্ন জিনিস। আমার মনে হয় যে তারা এই সম্পর্কে কিছুই জানে না, তাদের কোনো নলেজ নেই, তারা এই সম্পর্কে কিছুই জানতেন না, অটিজমটা কি। কিংবা আরেকটা জিনিস হচ্ছে আমরা অনেকেই কিভাবে কথা বলতে হয় সেটা জানি না, আমরা এখনো আমাদের শব্দ বাক্যের ব্যবহার করতে শিখিনি। আমরা যত কিছুই বলি যে আমরা কারোর সামনে দেখা হলে বলে ফেলি, ও তুমি এত মোটা হয়ে গেছো কেন, তোমার চোখের নিচে কালো দাগ পড়েছে কেন, আচ্ছা তুমি এইভাবে হাঁটছো কেন, খুঁড়িয়ে হাঁটছে কেন। এই যে আমাদের কথাগুলো না, আমরা বলছি যে ও না আমি তো তাকে ভালোবাসি, সে আমার বোনের মতো, সে আমার মায়ের মতো, আমি তো তাকে ভালোবেসে বলেছি। বাট নো, ইউ হ্যাভ টু লার্ন হাউ টু টক, ইয়োর থাং নিডস টু বি ইন লিমিটেশন। আমরা আসলে এখনো পর্যন্ত শিখিনি কোন শব্দটা কোথায় ব্যবহার করতে হয়। আমরা একটা সভ্য যুগে বাস করছি, কিন্তু আমরা অসভ্যই রয়ে গেছি অনেক দিক থেকে। আমি যাচ্ছি সোহানা নাজনীনের কাছে। সোহানা নাজনীন আছেন? হ্যাঁ, আছি।
যে কথাটা কুলসুম আক্তার সুমি এতক্ষণ বলেছিলেন, যে এই আচরণ নিয়ে শামসুন ফৌজিয়া রিকোয়েস্ট করেছেন যে আমরা যেন একটা চ্যালেঞ্জিং বিহেভিয়ার হুম হুম। নিয়ে আমরা কথা বলি। তো সেই ক্ষেত্রে আমি আপনার কাছে আসছি একটা যেহেতু আমাদের বাকি দুইজন মার অলরেডি এই বিষয়টা জানেন, তো তাদের কাছ থেকে আমার শোনার দরকার নেই, বিকজ তারা এটা ডিল করে। আপনি একজন কমিউনিটির পক্ষ থেকে আমি আপনার কাছে জানতে চাইবো যে আমরা যে বাচ্চাদের যে আচরণটা, হঠাৎ করে চ্যালেঞ্জিং বিহেভিয়ারটা, যেটা এটাকে মূলত সংবেদনশীল ইনপুট বলা হয়, যেটা এটা আসলে এমন একটা কিছু যা একটা শিশু তার ইন্দ্রিয়র সাথে বা শরীরের মধ্যে অনুভব করে, দেখে শুনে এবং গন্ধ পায়। যেমন স্বাদ, আমাদের স্পর্শের অনুভূতি, তার ক্ষুধা লেগেছে কিংবা তার পেট ভরে গেছে, সে এখন পূর্ণ, এইরকম যে একটা অনুভূতি, এবং তার কিছু পরিবেশ কিংবা কোনো কিছুর সাথে ভারসাম্য বজায় রাখাটা, ওই যে ওই ওই জিনিসগুলোই হচ্ছে তার সংবেদনশীল ইনপুট। তো এই সংবেদনশীল অনুভূতিগুলোর কারণেই বিশেষ করে যেমন ভিন্ন পরিবেশ, নতুন পরিবেশ, একটা আম, শব্দ, জোরে শব্দ কিংবা একটা অচেনা শব্দ, তার কাছে নতুন কোনো ধরনের টেক্সচার বা এই অস্বাভাবিক সংবেদনশীলতা পরিহারের জন্য অটিস্টিক বাচ্চারা অনেক সময় অস্বাভাবিক সংবেদনশীল আচরণ করে ফেলে। যেমন কখনো দেখা যাবে হাত চেপে ধরছে এত জোরে, কামড় দিয়ে ফেললো কিংবা উত্তেজিত হয়ে গেল, কিংবা সে খুব চেপে ধরেছে, হাতে ক্ল্যাপিং করছে, অদ্ভুত শব্দ করছে। এগুলাই হচ্ছে তার ওই শিলটাকে হয় কমাতে কিংবা সে অতিমাত্রায় খুশি এটাকে সে থ্রো করতে, তার ফিলিংসটাকে থ্রো করতে তারা এই কাজটা করে। এখন ধরুন আপনি কোনো একটা শপিং মলে গেলেন এবং আপনি দেখলেন যে কোনো একটি মা এরকম একটা বাচ্চা নিয়ে শপিং করতে এসেছেন, এবং সেই বাচ্চাটা হুট করে আপনার পাশে এসে আপনার হাত চেপে ধরলো, কিংবা আপনার হাতে কামড় দিল, কিংবা চেপে ধরলো জোরে, যেটা আপনার হাতটাতে ব্যথা লাগছে। তো এই সময় একজন আপনি যদি নিজেকে একজন সচেতন নাগরিক মনে করেন, এই কমিউনিটির একজন সচেতন নাগরিক মনে করেন, সেই হিসেবে এই বাচ্চার আচরণটা এই মুহূর্তে আপনি কি করতে পারেন বলে মনে করেন? ধন্যবাদ এইচবিনিতা। এখানে আমি বলবো যে এই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের এক একজনের মানে আহ, কাজগুলো বা অ্যাক্টিভিটিস গুলো ভিন্ন হয়ে থাকে। তারপরেও এইভাবে যে যেটা আপনি বললেন যে চেপে ধরলো বা আহ, খামচি দিয়ে ধরলো কিংবা হাতটা খুব জোরে চেপে মুচড়ে দিল, এই ধরনের কাজে আমি যেটা করব একজন সচেতন নাগরিক হিসাবে, এরকম অটিস্টিক বাচ্চার অনুভূতি বা সে কি চাচ্ছে এটা সম্পর্কে বোঝার চেষ্টা করব প্রথমে, প্রাথমিক অবস্থায়। এবং আমি তার অবস্থা বুঝে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। সেই মুহূর্তে যদি সম্ভব হয় তাহলে সাহায্য করব। এখন এই অটিস্টিক শিশুর যে আহ, মাতৃভাষা বা ইঙ্গিতে, তার যে নিজের ভাষা বা ইঙ্গিতে যে কমিউনিকেশন, যেটাতে তার সুবিধা হবে কমিউনিকেট করতে, সেভাবে তার সাথে আমি যোগাযোগ করব। যদি তাকে আমি চট করে ছেড়ে দেই কিংবা আমি নিজেই ভয় পেয়ে সরে আসি, তাহলে বাচ্চাটাও কিন্তু ভয় পেতে পারে, বা সে কিন্তু ইনসিকিউর ফিল করতে পারে, বা তাকে অবহেলা করা হচ্ছে এরকম ব্যাপারও কিন্তু তার ভেতরে আসতে পারে। তো এটা আমরা না করে আমি সেই সময় যদি সফট ভাবে তার কাছে যে হাই হ্যালো বলি, বা বলি যে আমার নাম এটা, তোমার নাম কি বাবু, তুমি কেমন আছো, এবং আমার যে হাতটা সে ধরে আছে অন্য আরেকটা হাত যদি তার দিকে আগিয়ে দিই, কারণ ওই সময় সে অ্যাজিটেটেড থাকে, হয়তো হাতটা আমার চেপে ধরে সে কোনো কিছু রিলিজ করতে চাইছে, তার ভিতরে যে এক্স্যাক্টলি, অ্যাংজাইটি বা তার তার ভেতরে ভিতরের যে, হ্যাঁ, অনুভূতিটা, অনুভূতিটা সংবেদনশীলটা সে, রিলিজ করতে চাচ্ছে। হ্যাঁ, সে কিন্তু আসলে আমাকে আঘাত করার জন্য ধরেনি। হ্যাঁ, আমরা দূর থেকে ভাবি কি তো ও তো মারবে বা কামড়াবে, আসলে ব্যাপারটা তা না। তার ভেতরে যে অ্যাংজাইটিটা কাজ করে সেটা সে রিলিফ করতে চায়, সে তো আমাদের মতো বলতে পারছে না। তখন তার কাছে আরেকটা হাত আগিয়ে দেওয়া উচিত যে তুমি এবার এটা ধরো, এটা ধরে আহ কিংবা তার, মানে তখন সে হাতটা ধরে নিরাপদ বোধ করবে, সেফ ফিল করবে, এবং আমার সাথে সে ইজি হয়ে উঠবে, সহজ হয়ে যাবে। তারপরে তার এই যে সেন্সিটিভিটির যে একটা ব্যালেন্স করা, এইটাই হবে প্রথম কাজ, যে তার ওটাকে অ্যাপিস করে দেওয়া। প্রত্যেকটা বাচ্চার ভিতরে কিন্তু আলাদা আলাদা ভাবে এটা কাজ করে, কার বেলায় কোনটা কাজ করবে এটা বোঝা মুশকিল। তারপরেও আমাদের মনে হয় প্রাথমিকভাবে ওই জিনিসটা করা উচিত, বাচ্চাটাকে আস্তে আস্তে নর্মাল করে নেওয়া উচিত, যাতে সে ভালো বোধ করতে পারে। তাকে বলা উচিত ইটস ওকে, ইউ আর ফাইন, বা তুমি ঠিক আছো। এতে হবে কি, তার বাবা মাও অনেক ব্যাপারে ইজি হয়ে যাবে, বাচ্চাটাও ধীরে ধীরে ইজি হয়ে যাবে আমার সাথে, এবং বাবা মাও যে একটা শ্বাস বন্ধ করে দিয়ে যে ও অপেক্ষায় ছিল তার বাচ্চাটা এরকম করেছে, তারাও কিন্তু ইজি হয়ে যাবে। আমার মনে হয় এটাই আমার করা উচিত, বা আমি এটাই করব। অসংখ্য ধন্যবাদ সোহানা নাজনীন, চমৎকার বলেছেন। ডেফিনেটলি একটা আম, বাচ্চা যখন আমাদের হুট করে কখনো
যেমন আমার স্কুলের বাচ্চারা যখন কখনো আমি দেখি যে তারা তাদের স্টিমুলেটিংটা, তাদের যে ভিতরের যেই সংবেদনশীলটা, তারা একটা ওভার স্টিমুলেটেড হয়ে যাচ্ছে, এবং তারা তখন কোনো একটা টয়কে খুব জোরে ধরতে চাচ্ছে, কোনো একটা হয়তোবা ওই মুহূর্তে দেখা যায় যে আমি যখন দেখি যে তারা খুব এক্সাইটেড হয়ে যাচ্ছে, তখন দেখা যায় যে আমি আমার স্টুডেন্টদের সাথে যেটা করি, আমি তাদের কাছে গিয়ে আমার হাতটা আমি দিই, হেই হোয়াটসঅ্যাপ। তো সেই পরিবর্তে দেখা যায় আরেকটা স্টুডেন্টকে চেপে না ধরে, কিংবা তার তো এই মুহূর্তে তার ফিলিংসটা রিলিজ করতে হবে, আমরা বলতে পারি যে আমার ভালো লাগছে না, আমার এখানে খারাপ লাগছে, আমার বিরক্ত লাগছে, আমার বার্নিং হচ্ছে, কিংবা আমি আমি খুব খুশি, আমার অনেক ভালো লাগছে। আমরা ওই জিনিসগুলো চিৎকার দিয়ে বলতে পারি, কান্না করে বলতে পারি, তারা বলতে পারে না। যখন তারা বলতে না পারে তখনই তারা একটা তাদের সেই স্টিমুলেশনটা তারা বের করার জন্যই তারা এই এই ছোট ছোট কাজগুলো করে। এবং সেই মুহূর্তে আপনি যেটা বলেছেন, চমৎকার একটা জিনিস। আপনি যদি ওই মুহূর্তে একটা বাচ্চা আপনাকে খামচে ধরেছে, একটা চেপে ধরেছে, আপনি যদি ও মাই গড বলে একটা চিৎকার দেন, ওই বাচ্চাটাও ভয় পাবে, সে ইনসিকিউর ফিল করবে, সে গিলটি ফিল করবে, লাইক মেবি আই ডিড সামথিং রং। সে মনে করবে যে মেবি আমাকে কিছু করতে আসবে, সে সে ভয় পাবে। ডোন্ট ডু দ্যাট প্লিজ। বাচ্চাটা যখন এরকম কোনো আচরণ যদি কখনো কেউ করে, আপনার হাত চেপে ধরে, আপনার চুল টেনে ধরে, কোনো কিছু, জাস্ট আস্তে করে তার হাতটা ধরে বলবেন, হে হোয়াটসঅ্যাপ। তার সাথে একটু হাসি দিয়ে কথা বলবেন আস্তে করে তাকে। যখন দেখবেন যে সে ছাড়ছে না, তাকে অন্য একটা হাত বাড়িয়ে দিবেন, তাকে একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন, যে কি হচ্ছে, লেটস লেটস ওয়াক, হোয়াট ইউ ওয়ান্ট। তখন সে ধীরে ধীরে তার ফিলিংসটা সে রিলিজ করবে আপনার অন্যদিকে, এবং আপনাকে ট্রাস্ট করবে, তার মনে করবে যে আপনি তার কাছের একটা মানুষ, কিংবা এরকম কিছু। আমরা এই ছোট ছোট জিনিসগুলো আমাদের এভাবে ডিল করতে হবে। এবং এটা সব থেকে আরেকটা ভালো জিনিস হচ্ছে যেটা, যে ওই মুহূর্তে আপনি দেখবেন, আপনি যখন কোনো রাস্তাঘাটে, কোনো শপিং মলে কোনো বাচ্চার একটা চ্যালেঞ্জিং বিহেভিয়ার নিয়ে এইভাবে ডিল করছেন, পরক্ষণে আপনি ওই ওই বাচ্চাটার মা কিংবা বাবার দিকে তাকিয়ে দেখবেন তাদের চোখ দিয়ে পানি পড়ছে। এবং এইটাই হচ্ছে, আপনি যদি একটা নিজেকে যদি একটা মানুষ মনে করেন, আপনি যদি মনে করেন যে আপনার জীবনে সুখ প্রাপ্তি কি, আপনি তখন ওই যে দেখবেন যে আপনি বাচ্চাটার সাথে এইভাবে ডিল করেছেন, তার পাশে দাঁড়িয়ে থাকা মা এবং বাবা, যে কোনো একজন, তাদের চোখ দিয়ে যখন পানি আসছে, এর থেকে বেশি আপনি আর কি মূল্যবান মনে করেন? আছে আর কিছু এর থেকে মূল্যবান? নো, দের ইজ নাথিং। ফারজানা রাজ শম্পা, আমি আপনার কাছে যাচ্ছি, আমি নিজেও মনে হয় একটু বেশি বলে ফেলছি। ফারজানা রাজ শম্পা, আপনি আছেন এখানে। আমাদের একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর যত্নে পরিবারগুলোকে সময় দিয়ে যথেষ্ট মনোযোগী হতে হয়। অনেক সময় এসব কারণে ব্যক্তিগত এবং সামাজিক যোগাযোগে ব্যাঘাত ঘটে। ব্যক্তিগত, আমাদের বিশেষ করে একজন মা অনেক কিছু ত্যাগ করে সন্তানটির যত্ন নেন। একটা ভবিষ্যৎ ভাবনা তাদেরকে বিচলিত করতে পারে, যেমন আমি না থাকলে কি হবে, এটা বাবারাও ভেবে থাকেন। কিন্তু বাবারা যেহেতু আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন, তারা সাধারণত বলেন না, তারা বুঝান যে হেই, আম ওকে। বাট আসলে তারাও ওকে না। এই চিন্তাটা মাথায় আসে, আমি না থাকলে আমার বাচ্চাটার কি হবে। তো এই যে ভাবনাগুলো না, আমাদের মানসিক ভাবে এগুলো আমাদেরকে কিন্তু খুব আহত করে, আমাদেরকে খুব বেদনায় রাখে, ব্যথায় রাখে। কিন্তু আমরা হয়তো অনেক সময় বলি না, আমরা সেজে গুজে আমরা চেষ্টা করি যে উই আর ওকে, কিন্তু দিন শেষে একটা চাপ ভিতরে থাকে। তো এইসব বিষয়গুলো নিয়ে প্যারেন্টসদের কিন্তু ইতিবাচক মনোভাব ধরে রাখতে হয়, এবং এগুলো ধরে রাখতে হলে আমাদের যেমন প্যারেন্টিং জাতীয় কিছু প্রশিক্ষণ বা কাউন্সেলিং এর দরকার হতে পারে অনেক সময়, আমরা দেখি। তো সব দেশে হয়তো এসবের সুযোগ নেই, আমাদের বাংলাদেশে নেই, কিন্তু আমেরিকা, কানাডা, বাইরের দেশগুলোতে আছে। কিন্তু এই সুযোগটা থাকলেও দেখা যায় যে আমরা বাঙালিদের বেশিরভাগ বাবা মারাই কিন্তু এই কথাটা চিন্তা করেন না। তারা মনে করেন যে অলরেডি আমার একটা বাচ্চা সমস্যা আছে, এখন আমি যদি আবার যাই কাউন্সেলিং নিতে, তো কইবো যে পুরো পরিবারই পাগল। দ্যাটস হাউ উই থিঙ্ক। এটা কিন্তু ক্ষতিকর। আমি আপনার কাছে এটা নিয়ে একটু জানতে চাইবো যে একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর সঠিক যত্নে একটা বাবা মায়েরও কিন্তু মানসিক স্বাস্থ্যটা কতটুকু সুস্থ থাকা দরকার। আন্তরিক ধন্যবাদ রীতা আপা আপনাকে। অবশ্যই মানসিক স্বাস্থ্যটাই আসলে আমার কাছে মনে হয় মূল একটা দিক, যেটা মানে ভারসাম্যময় অবস্থায় রাখা দরকার আমি সবসময় মনে করি। এবং আপনি মাত্র চমৎকার ভাবে আপা উত্থাপন করেছেন যে দিকটা, যে ওই যে শঙ্কা, সংকোচ, সমাজ কি ভাববে, আমার বাচ্চাটা এরকম, আমিও যদি এরকম। আমার মনে হয় আমরা যারা মানে পরবাসে প্রবাসে থাকার সুযোগ হয়েছে, আর একটু নতুন ভাবে পৃথিবীর অনেক
অবস্থান দেখার সুযোগ হয়েছে, তাদের এই জায়গাগুলো ভেঙে দিতে হবে, আসলে আসতে হবে। এই বাবা মাকে কাউন্সিলিং এ আসাটা কোনো দোষ না। পৃথিবীর প্রতিটা মানুষের কোনো না কোনো সময় মানসিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়, কোনো মানুষ কিন্তু মানসিকভাবে পরিপূর্ণ নয়। আর বিশেষ করে এরকম যে যখন একটি বিশেষ চাহিদার শিশু আপনার ঘরে আছে, সেই বাবা মাটির বিশেষভাবে আমি মনে করি ওই সংকোচ আর লজ্জার জায়গাটা কাটিয়ে উঠে যদি সুযোগ আসে কাউন্সিলিং এ যাওয়া উচিত। যে কোনো মানসিক সমস্যায় বা আমি কথা বলতাম, আমি নিজে ব্যক্তিগতভাবে আবরারের জন্য যারা থেরাপিস্ট আসতো, শেষে আমি সবসময় সময় চেতাম, আমি আমার হাজবেন্ড সবসময় বসে কথা বলেছি এবং আমরা কি করতে পারি। কিন্তু আমি বুঝতে পারতাম আমাদের ভিতরে যে দোটানাটা চলছে সেটা চালানোর জন্য কথা বলতে, ভেন্টিলেশন যেটা বলে, ভেন্টিলেশনের ভীষণ প্রয়োজন। এবং আমি খুব শতভাগ পরিবর্তন করেছি এটা বলবো না, তবে আমি এবং এহসান সবসময় চেষ্টা করেছি বসার এবং কথা বলার। কিন্তু ওই দিকটা আবার আমার আত্মীয়দের মধ্যে অনেককে দেখেছি যে তারা সেটা করছে না দেশে, অথবা ওই যে আপনি আপা যেটা বললেন না, সংকোচ শঙ্কার কারণে এগুলো কাটিয়ে উঠতে হয়। আপা অনেক সময় আমরা তো একটা ব্যাগের মধ্যে যদি কিছু ধুলো রাখি, সেই ব্যাগটা সারাদিন ওই ধুলো ভরা ব্যাগটা নিয়ে যদি সারাক্ষণ চলি, সেটা কিন্তু ভালো দেখাবে না। তাই ধুলোটা ঝেড়ে চলতে হয়, কিছু কিছু ধুলো জীবনে আসে, সেগুলো ঝেড়ে চলতে হয়। তাই পরিবর্তনের জন্য আমাদের একটু এগিয়ে যেতে হবে, কাউন্সিলিং এর সুযোগ থাকলে। না থাকলে সেখানে আরো বেশি বলতে হবে। দেশে আমি যখনই কথা বলেছি, আমার সাথে অনেকে, কয়েকটা লেখা লিখেছিলাম আমি, লেখা দেওয়ার পরে দেশে অনেকে যোগাযোগ করেছেন। আমি শুধু বলেছিলাম যে আপনারা কাউন্সিলিং এ যান, বাবা মা অনেকেই যোগাযোগ করেছেন, কাউন্সিলিং গিয়ে কথা বলুন। এটা কোনো অসম্মান না বা আপনার প্রতি অসামঞ্জস্য করা হচ্ছে বা অপমান করা হচ্ছে তা কিন্তু না। এটা সার্বিক বিচারে আপনার জন্য ভালো হবে এবং আপনার বাবা মানে আপনার বাচ্চাটার জন্য ভালো হবে। অবশ্যই কাউন্সিলিং প্রয়োজন, এবং এর প্রয়োজনে আমাদের একটু বলতে হবে বারবার, বাবা এরকম বাবা মার অসংখ্য অ্যাপ্রোচ ধন্যবাদ বাবা মাকে ফারজানা দিতে। শম্পা। জি। আমাদের কাউন্সেলিং এ যাওয়াটা মানে এটা নয় যে জি। আমি মানসিকভাবে অসুস্থ কিংবা আমি না না পাগল। না। কাউন্সেলিংটা হচ্ছে জি। আপনার মনে অনেক ধরনের চাপ আসছে, জি। জি। আপনার মনে অনেক ধরনের চিন্তা আসছে, আপনি জি। একটু বিধ্বস্ত হচ্ছেন। কাউন্সেলিংটা আপনাকে সেই রিফ্রেশমেন্টটা দিবে, আপনাকে একটু বন্ধুর মতো, আপনাকে একটু একটা দুই তিনটা ডিফারেন্ট আপনাকে পথ দেখাবে যে তুমি এটা জি। করলে ভালো বোধ করতে পারো। হুম, দ্যাটস ইট। সো ডেফিনেটলি আমরা যদি অসুস্থ হই, আমরা আমাদের বাচ্চাদেরকে জি। কখনোই যত্ন করতে পারবো না। আমাদের অনুষ্ঠান কিন্তু একেবারে শেষের দিকে, আর আমি মনে হয় সোহানা নাজনীন এবং সুমিকে আর একটু 2 মিনিটের জন্য রাখবো, আমাদের আরেকটু জানার আছে। তো প্রিয় দর্শক, আমি আপনাদের ওদের কাছে যাওয়ার আগে আমি একটু বলে নিই, আমি কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিদের আপনাদের সামনে আমি এখন উপস্থাপন করতে চাইবো, যারা অটিজম নিয়ে বাস করে, অটিজম নির্ণয় হওয়ার পরেও তারা তাদের জীবনে ব্যাপক সাফল্য রেখেছে, এবং আপনারা হয়তো শুনলে অবাক হবেন। 1947 সালে জন্মগ্রহণ করেন অটিজম সচেতনতার একজন সুপরিচিত প্রবক্তা স্যাম্পল গ্র্যান্ডিন। 1950 সালে তার অটিজম নির্ণয় হয়। গ্র্যান্ডিন শেষ পর্যন্ত 1989-এ তিনি ইলিনয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিজ্ঞানে পিএইচডি অর্জন করেন, এবং তিনি বর্তমানে লাইভস্টক হ্যান্ডলিং ফ্যাসিলিটিজ এর একজন ডিজাইনার। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বড় কোম্পানিগুলোর পরামর্শদাতা, এবং আরো অবাক করার বিষয়টা হচ্ছে কলোরাডো স্টেট ইউনিভার্সিটির প্রাণীবিজ্ঞানের একজন অধ্যাপক তিনি। আমরা আরেকজনের কথা বলবো, কানাডিয়ান আমেরিকান কৌতুক অভিনেতা, গায়ক এবং চলচ্চিত্র নির্মাতা ড্যান অ্যাক্রয়েড। অনেকেই ছিলেন তাকে, হুম, হুম। যিনি ঘোস্ট বাস্টার্স এবং স্যাটারডে নাইট লাইভের মতো চলচ্চিত্রে তার ভূমিকার জন্য সর্বাধিক পরিচিত। শম্পা নিশ্চয়ই ওনাকে জানেন। জি। তিনি 1980-র দশকে অ্যাসপারগাস রোগে আক্রান্ত হয়েছিলেন, এবং তিনি জনসম্মুখে তার এই সংকট নিয়ে কথা বলেছেন। অ্যাসপারগাস অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের একটি রোগ। আমাদের ড্যারিল হান্না, ওনাকে আপনারা চিনে থাকবেন, একজন আমেরিকান অভিনেত্রী এবং পরিবেশবাদী। হান্না খিলবিল এবং ব্লেড রানারের মতো অনেক চলচ্চিত্র অভিনয় করেছেন। ব্যাপক জনপ্রিয় একজন অভিনেত্রী তিনি। তিনি একজন অটিস্টিক ব্যক্তি হিসেবে তার অভিজ্ঞতার কথা অডিয়েন্সের সামনে খোলাখুলি বলেছেন। আমাদের আরেকজন হচ্ছে সুসান রয়্যাল। অ্যাসপারগাস সম্পর্কিত নানান ধরনের অসুবিধা এবং সংকট সত্ত্বেও এই স্কটিশ গায়ক 2019 সালে ব্রিটেনস গট ট্যালেন্টে উপস্থিত হওয়ার পর থেকে তার যে অ্যালবামগুলো লক্ষ লক্ষ ডলার বিক্রি হয়েছে।
আমার আরো আছে আমার জানা মতে, আমি সময় কম, আমি সবগুলো মানুষকে আপনাদের সামনে তুলে ধরতে পারছি না। তো আমরা যে চারজনের কথা বললাম, দেখেন চারজন ব্যক্তি কিন্তু অটিস্টিক, তারা অটিজম আক্রান্ত। কিন্তু তারা মানে এখন তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এই যে সফল লোকেরা আমাদের, আমরা আজকে শুনলাম, এই সফল লোকেরা আমাদের জানান দেয় যে অটিজমে থাকা সাফল্যকে বাধা দেয় না, তাদের অভিজ্ঞতা প্রেরণা দেয় এবং নিউরো ডাইভার্সিটি অর্থাৎ অটিজম গ্রহণের মূল্যকে জোর দেয়। কেননা অটিজম কোনো অক্ষমতা নয়, অটিজম ভিন্ন ভিন্ন সক্ষমতার সমন্বয়। আমরা যাচ্ছি সুমির কাছে। সুমি, আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন। আমরা সুমির কাছে যাচ্ছি। সুমি, আপনি আম, সুমির কাছে শুনবো আমরা যেই আহ, ব্যক্তিগুলোর কথা বললাম, ইতিহাসের সফল ব্যক্তিগুলোর কথা বললাম, যারা অটিজম অ্যাসপারগাস নিয়েও তারা দারুণ সাফল্যের ছাপ রেখেছেন, যা আমি এজ দিতেও পারিনি। তো সুমির কাছে আমি শুনবো যে আপনার বাচ্চা নওরোজ তার দৈনন্দিনের ছোট ছোট আনন্দময় গুলো একটু সংক্ষেপে তার কাজগুলো আমাকে বলবেন, কোন কাজগুলো সে করে খুশি হয় এবং আপনার কাছে মনে হয় যে ওয়াও। এবং শুনবো অটিজম নিয়ে বাস করা শিশুদের এই যে সুপ্ত প্রতিভাগুলো আমরা কি করে খুঁজে খুঁজে বের করতে পারি। ধন্যবাদ এইচবি গীতাপা। নরোজ কি কি পারে বা কি কি করে, ওই যে যে প্রশ্নটা আপনি করলেন, যে অটিজম নিয়েও অনেক সফল হওয়া যায় বা সফল মানুষদের কথা বললেন আপনি, উদাহরণ দিলেন। কি পারে, অনেক সময় অটিজমের তো অনেক রকমের লক্ষণ দেখা যায়। তার মধ্যে একটা লক্ষণ আছে যে ওরা খুব অর্গানাইজ থাকতে পছন্দ করে। মানে কিছু কিছু বাচ্চা খুবই অর্গানাইজ থাকে। সেটা উম, অনেক ক্ষেত্রে সেটা তো, অর্গানাইজ থাকাটা ভালো। আমরা আমরা সবাই মনে করি যে অর্গানাইজ থাকা বা সবকিছু ঠিকঠাক করে রাখা সেটা তো অনেক ভালো একটা গুণ। তো কিন্তু অটিজমের ক্ষেত্রে সেটা অনেকটা আহ কিছুটা দোষের পর্যায়েও পড়ে যায়। দোষের পর্যায়ে বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আহ যে কোনো জিনিস তারা নিয়ম ভাঙতে চায় না, যেরকম ভাবে চলছে সেরকম ভাবেই চলবে। একটা জিনিস যেখানে ছিল সেখানেই থাকবে, অন্য জায়গায় রাখা যাবে না, এরকম যে এই যে জিনিসটা, এই যে বিষয়টা, এটা নওরোজের মধ্যে আছে। যে কিন্তু আমরা চেষ্টা করেছি বা আমরা আহ, পরিবার থেকে সবাই, আমি, ওর বাবা, মা। নওরোজের মানে আনন্দময় কাজগুলা কি, ছোট ছোট আচ্ছা আচ্ছা। ঘরে সে কোন হ্যাঁ, কাজগুলো করতে ঘরের, পছন্দ করে? হ্যাঁ, সে সে ঘরের কাজগুলো করতে পছন্দ করে বলতে, সে নিজের কাজ নিজে করতে খুব পছন্দ করে। যেমন ঘরে সে নিজের, তার রুম সে নিজেই নিজে নিজে গোছায়। অর্থাৎ তার যেটা, আমি যেটা বলছিলাম যে যেটা অটিজমের লক্ষণ, স্পেকট্রাম বা যে লক্ষণটা, যে গুছিয়ে রাখার প্রবণতা, সেটার দর্শনীয় দিকটাকেই তার গুণ হিসেবে যাতে পরিলক্ষিত হয়, সেভাবেই তাকে প্রশিক্ষণটা বা ট্রেনিংটা দেওয়া হচ্ছে। নওরোজ আমাকে ফলে মে দিবস সংখ্যার জন্য হ্যাঁ, শ্রমিক দিবসের জন্য ছবি শ্রমিকদের এঁকে ছবি, দিয়েছে। হ্যাঁ, ছবি ছবি এঁকে পাঠিয়েছে ওকে। যখন জাস্ট আমি ফোনের স্ক্রিনে যখন ছবিটা দেখালাম যে এরকম করে ছবি আঁকতে হবে, তো সে সাথে সাথে সে একবার দেখেই ছবিটা আঁকলো। এবং আঁকার পর আমি বললাম যে কালারিং, আমি শুধু কালারিং বলেছি, কিন্তু কি কালার দিবে, কোন কালার, কিছুই বলিনি। সে নিজে থেকেই ক্যাপের, মানে যে ক্যাপটা ছিল ক্যাপের মধ্যে ব্লু কালার দিতে হবে, ব্লু কালারটা নিয়ে নিজে নিজে কালার করলো। মানে যেই যেই ছবিটার মধ্যে যেই কালার ছিল সেই কালারটা সে নিজে থেকেই করেছে। আমি কিন্তু বলিনি যে এটাতে এই কালারটা দাও, এটাতে এই কালারটা দাও। এই কাজগুলো সে নিজে থেকেই করে। এবং সে তার নিজের ঘর, নিজের রুম সে নিজে নিজে গোছায়। প্রতিদিন রাতে শোয়ার সময় সে নিজের ঘর নিজে গুছিয়ে শোয়। আবার সকালবেলা ঘুম থেকে উঠে সবকিছু, নিজের রুমটা সে নিজে ঠিক করে, পর্দা ঠিক করে রাখে, সবকিছু নিজে নিজেই করে। এবং অন্যান্য জিনিস, তার জামা কাপড়, যেটা তার ঘুমের ড্রেস, সেটাকে সে কোথায় রাখতে হবে, স্কুল থেকে এসে তার কাপড়গুলো ধোয়ার জন্য রাখতে হবে, সেটা বাথরুম চমৎকার। জায়গা মতো রাখতে হবে। এই কাজগুলো সে সম্পূর্ণ নিজে নিজেই করে। সকালবেলা ঘুম থেকে উঠে তার নাস্তা করতে হবে, দুধ গরম করতে হবে ওভেনে দিয়ে, 1 মিনিট গরম করতে হবে 1 কাপ দুধ, এটা সে সব জানে। মানে এই কাজগুলো সে সম্পূর্ণ নিজে নিজেই করে, করার চেষ্টা করে, এগুলোই তার আনন্দ। আর আপনি যেটা বললেন যে নওরোজের যে কাজ আমাদেরকে আনন্দ দেয়, নওরোজের আসলে ছোট ছোট যে কোনো কাজই আমাদেরকে আনন্দ দেয়। যেমন নওরোজ যখন প্রথম বলতে শিখলো যে মাই নেম ইজ নওরোজ, মানে নিজের নামটা যখন বলতে শিখলো, সেটাও একটা অনেক বিশাল বিশাল এক আনন্দের বিষয়। আহ যারা এই ধরনের সন্তান বা এই ধরনের সন্তান লালন পালন করছেন, তাদের কাছে ওই ওই শিশুর একটা শব্দ কিংবা একটা বাক্য, অর্ধেক বাক্য, সেটা অনেক বেশি আনন্দের। অনেক সময় হয়তো নরজ তার বলা কথাগুলো ভুলে যাচ্ছে, বারবার মনে করিয়ে দিতে হচ্ছে, প্রতিদিনই হয়তো তাকে মনে করিয়ে দিতে হচ্ছে নরজ ইজ এ গুড বয়।
এই এটা যে রিপিট করতে হয়। রিপিট করতে হচ্ছে, তার বাবার ফোন নাম্বারটা, মায়ের ফোন নাম্বারটা, তার অ্যাড্রেসটা, এগুলো যে সে এখন বলতে পারছে, প্রতিদিন তার একটু একটু করে ডেভেলপমেন্ট, যেটা সম্পাপা একটু আগে বললেন, যে ওই যে তার মুখের একটা হাসি, সেটাই আমার কাছে অনেক বড় একটা প্রপার্টি, সেটাই আমার কাছে অনেক বেশি আনন্দের একটা বিষয়। নরজ অনেক কিছু আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় অনেক কিছু এখন করতে শিখেছে, নিজে নিজে করতে পারে, চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি আরো অনেক বেশি ওকে স্বাবলম্বী করে তোলার জন্য। এটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। অসংখ্য ধন্যবাদ। আর ডেফিনেটলি শুধু আপনার না, প্রতিটি মায়ের আশা পূরণ হোক, প্রতিটি মা আনন্দে থাকুক তার বাচ্চাদের নিয়ে। আমাদের অনুষ্ঠান একেবারেই শেষের দিকে, তো শেষ করার আগে আমি একটু বলে নিই আমার সোহানা নাজনীন, আপনি প্লিজ আর একটু থাকেন 2 মিনিট। আমি শেষ করার আগে একটু বলে নিই, যারা দেখছেন আমাদের অনুষ্ঠানটি আজকে অনেকটা সময় নিয়ে, প্রিয় দর্শক, অটিজম নিয়ে বাস করা শিশু বা ব্যক্তিকে তাদের মতো গ্রহণ করেন। আপনারা শুনলেন তখন তাদের কথা। আমি এটাই রিকোয়েস্ট করবো শেষ মুহূর্তে যে তাদেরকে পরিবর্তন করতে যাবে না, তাদেরকে তাদের মতো অ্যাকসেপ্ট করুন। তাদের নিজ শক্তি প্রতিভা নিয়ে তাদেরকে সামনে যেতে দিন। তাদের এই কাজটা করতে মূলত বাবা মাকেই সহায়ক হতে হবে। বাচ্চার যতটুকু মেধা আছে, সুপ্ত প্রতিভা আছে, সেটা নিয়ে বাচ্চাকে সামনে যেতে হবে, এগিয়ে যেতে হবে। এই ক্ষেত্রে বাবা মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সমাজে তাদের অবদান নিয়ে আমাদের, আমি বলবো যে সমাজে তাদের অবদান নিয়ে আমাদের, আমরা যদি তাদের প্রাপ্য মর্যাদাটুকু দিতে পারি, প্রাপ্য ভালোবাসাটুকু দিতে পারি, তাহলে সমাজে তাদেরকে বাড়তি সহানুভূতি দেওয়ার আমাদের কোনো দরকারই নেই। কারণ এটা পৃথিবীর প্রতিটা বাচ্চা ভালোবাসা, যত্ন এবং নিরাপত্তা পাওয়ার যোগ্য। তারা আমাদের সন্তান, তাদেরকে কেবল আমরা, আমাদেরকে পার্থক্যটা হচ্ছে যে এই বাচ্চাদের আমাদেরকে একটু ভিন্ন উপায়ে বুঝতে হয়, দ্যাটস ইট। তাদেরকে বোঝার জন্য আমি বলবো যে একটা উন্মুক্ত দরজা খুলে দেন, ভিতরে আত্মাকে জাগ্রত করুন, পৃথিবীর প্রতিটা শিশুকে ভালোবাসুন। প্রতিটা শিশু নিষ্পাপ, এবং নিজের সন্তানের মতো তাদেরকে ভালোবাসতে না পারলে অন্তত সন্তানের মতো ভাবতে শিখুন। কেননা প্রতিটা নিষ্পাপ শিশু আমাদের কাছ থেকে, বিশ্বের কাছ থেকে সর্বোচ্চ ভালোটা পাওয়ার যোগ্য। আর আমি যদি বাংলাদেশের কথা যদি এখানে বলি, তবে আমাকে বলতেই হয় যে অটিজম বা যে কোনো বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন শিশু বা ব্যক্তিদের যথাযথ সেবা ও পুনর্বাসনের, মানে বাংলাদেশে সেই কোনো ব্যবস্থা নেই। সরকারের এই ক্ষেত্রে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তিকেও এগিয়ে আসতে হবে। এই এই শিশুদের কিন্তু জীবনব্যাপী সেবার প্রয়োজন হয়। তাই অটিজম সহ অন্যান্য সংকটপূর্ণ শিশু বা ব্যক্তিকে কাউন্সিলিং ও বিভিন্ন সহায়ক সহযোগিতা প্রযুক্তি মাধ্যমে আমরা কিন্তু সেটাকে আন্তর্জাতিক মানের একটা সেবা নিশ্চিত করতে পারি। এটা বাংলাদেশের ক্ষেত্রে বলবো। বাংলাদেশের অনেকেই দেখছেন আজকের লাইভ অনুষ্ঠানটা, সেই ক্ষেত্রে আমি এই কথাটা আমাকে বলতে হচ্ছে যে সোনার বাংলাদেশ, একটা সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে হলে মানসিক, স্নায়বিক, জ্ঞানীয় ঝুঁকিতে রয়েছে এমন শিশু ব্যক্তিদের নিয়েই কিন্তু উন্নয়ন ও অগ্রযাত্রার দিকে এগিয়ে যেতে হবে। সমৃদ্ধ উন্নয়নশীল সোনার বাংলা গড়তে কেবল আমরাই যথেষ্ট নই, যারা বলতে পারি, যারা চাকরি করতে পারি, যারা অর্থনীতি বৃদ্ধি করতে পারি। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের অটিজম কিংবা যে কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ব্যক্তি সহ সকল স্তরের ব্যক্তিদেরকে নিয়েই কিন্তু উন্নয়ন এবং একটি নিরাপদ জীবনযাপন গঠনে আমাদের বাংলাদেশ আরো উন্নত হতে পারে। তো আশা করব আমাদের দেশেও আমাদের এই শিশুদের যত্নে অনেক কিছু হবে, অনেক পরিবর্তন হবে, প্রশাসনিক হোক, সরকারি হোক। যারা দেখছেন, আমি খুবই দুঃখিত যে আমরা বাইরের দেশে থেকে কথা বলছি, আমাদের বাচ্চারা আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা অনেক সেবা পাচ্ছে, যত্ন পাচ্ছে, কিন্তু বাংলাদেশ থেকে যারা দেখছেন আমি অনেকের কমেন্ট পড়ছি আপনাদের বাচ্চারা সেই সেবাটা পাচ্ছে না, এবং আপনারাও সোসাইটিতে আমাদের থেকে আরো বেশি অবহেলিত। সো এটা খুবই দুঃখজনক, এবং আমরা আশা করব যে পরিবর্তন হবে, পরিবর্তন আসবে। আপনারাও কথা বলুন, আমরা শুধু বললে তো হবে না, মায়েদেরও কথা বলতে হবে, বাবাদেরও কথা বলতে হবে। আপনাদের মাঠে নামতে হবে, আপনাদের আন্দোলন করতে হবে আপনাদের শিশু সন্তানের নিরাপত্তা এবং যত্নে। তো আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ। আমি শেষ মুহূর্তে সোহানা নাজনীনের কাছে একটু জানতে চাইবো যে আপনি শুনলেন এতক্ষণ, আহ, আসলে আমি বলিনি, সোহানা নাজনীন চেহারা দেখে মনে হচ্ছে যে ওনাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখেছি 1.5 ঘন্টা যাবত। আসলে বিষয়টা এরকমই কিছু, কারণ আমি ওনাকে বলে নিয়েছি যে আপনি কিন্তু টোটালি একটা কাঠগড়ার আসামি হিসেবেই দাঁড়াবেন এখানে। হ্যাঁ, আমাদের মায়েরা এই 2 মা যে অনুযোগ অভিযোগ করবে, যে কথা বলবে, আপনাকে কিন্তু সবকিছু দায়বদ্ধতা নিয়ে জবাব দিতে হবে। তো ওনার চেহারাটা দেখে আজকে তাই আমার কাছে মনে হচ্ছে যে আসলে আমি ওনাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ফেলেছি। তো সোহানা নাজনীন, আপনি খুব চমৎকার বলেছেন, অল গুড। আপনার কাছে শেষ প্রশ্ন, অটিজম সম্পর্কে আমাদের ব্যক্তি ও সমাজের
আরো কতটা সচেতন হওয়া দরকার বলে আপনি মনে করেন, এবং কিভাবে আমরা অটিজম সম্পর্কে আরো জানতে পারবো, বুঝতে পারবো, যা আমাদের জন্য সুস্থ একটি সমতার পৃথিবী গঠনে সহায়ক হবে? ধন্যবাদ রিতা। আমাদেরকে আহ, মানে পারিবারিকভাবে সচেতন হতে হবে, সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে। আমরা যারা আমেরিকায় থাকি তারা অনেক ক্ষেত্রেই সুযোগ সুবিধা পাচ্ছি, কিন্তু আমাদের বাংলাদেশের অবস্থা খুবই করুণ। আমি গত বছর নভেম্বর মাসে ঘুরে আসছি বাংলাদেশে, সেখানে আমারই নিজের মামাতো ভাইয়ের মেয়ে যাকে আমি দেখে আসছি। এবং আমি যেটা ওটা দেখে যেটা প্রথমে আমার অনুভব হয়েছে যে ওই বাচ্চাটার তো একটা এক্সট্রা কেয়ারিং দরকার, সাথে তার বাবা মারও। কারণ বাবা মার মেন্টাল স্টেট যদি শান্ত না থাকে, তাহলে কিন্তু তারা বাচ্চাকে দেখার মতো শক্তি পাবে না। হ্যাঁ, তাদের পারিবারিক জীবন নষ্ট হচ্ছে, তাদের নিজস্ব জীবন নষ্ট হচ্ছে। অনেক মায়ের হয়তো অনেক স্বপ্ন ছিল, অনেক শিক্ষিত মা ভেবেছিল যে চাকরি করবে, বাচ্চাটার জন্য তাদেরকে সেটা গিভ আপ করতে হয়েছে, বাসায় থাকতে হয়েছে। তারপরে হাজবেন্ড ওয়াইফ যে তারা যে একটা জীবন যাপন, স্বামী স্ত্রীর জীবন যাপন, বাইরে খাওয়া, একটু ঘোরা, একটা মুভি দেখা, সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। আর অটিজমের ব্যাপারটা বলবো যে আসলে তারা স্পেশাল চাইল্ড, তাদেরকে খুব স্পেশালি বড় করতে হয়। তাদের সবকিছু খেয়াল রাখতে হয়। আমাদের যাদের এই স্পেশাল বাচ্চা নাই, তাদেরও কিন্তু একটা সামাজিকভাবে দায়বদ্ধতা থেকে থাকে। কারণ ওই বাচ্চাটা কিন্তু সাধারণ অন্য সব বাচ্চাদের সাথে মিশবে, তারা মলে আসবে, রেস্টুরেন্টে আসবে, তারা অনেক ওয়ার্কশপে যাবে, তারা বিয়ের অনুষ্ঠানে যাবে। হ্যাঁ, তো এই যে অ্যাকসেপ্টেন্সটা, আমি মনে করি যে কোনো কিছুরই শুধু অটিজম না, যে কোনো কিছুরই একটা সামাজিক ভাবে অ্যাকসেপ্টেন্সটা বহু জরুরি ব্যাপার। আর কুলসুম একটা সুমির কথা দিয়ে যেটা বুঝলাম, বা আমিও যেটা সাপোর্ট করি, যে সচেতনতা বা উদারতা বা সহনশীলতা, এটা কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না, এটা আমার মনের ভিতর থেকে, আমার ইনার সাইড, যেটা মানে ভিতরে যে অন্তর্দৃষ্টি, সেটার একটা এলিমেন্ট। এটা আমরা যত প্রসারিত করব, তত প্রসারিত হবে। এবং এদেরকে মানে আমরা তো ওদেরকে বাদ দিয়ে চলতে পারবো না, না? ওই অটিস্টিক বাচ্চাদের, এবং বাচ্চারা জন্মমাত্রই ভালোবাসার দাবি রাখে, তারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার দাবি রাখে। তাদের বাবা মাও কিন্তু সমাজ থেকে একই ভালোবাসা, একই সচেতনতা আশা করে। আমরা তাদেরকে একটা ক্যাটাগরি করে দেওয়াটা আমার মনে হয় না ঠিক। তো আমেরিকায় বসে যদি বলি আমি এটা সম্পর্কে জানি না, তাহলে আমাদের মতো বোকা আর কেউ নেই। যেখানে মিডিয়াগুলা অটিজম লিখে চাপ দিলেই চলে আসছে হাজারো ফিচার, বাংলায় আছে। আহ, বাংলাদেশের কথা সত্যি আমার খুব খারাপ লাগে যে বাংলাদেশে একটা স্কুলও নেই, বাবা মাকে মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য একটা কাউন্সিলিং সিস্টেম নাই। ওটা এত দূর এগিয়ে গেছে, বাংলাদেশের একটা ফেরিওয়ালার হাতেও সেলফোন আছে, কিন্তু এই যে অটিজমের ব্যাপারটা আহ, কেবল উন্মোচিত বাংলাদেশে। যে হ্যাঁ, কয়েকটাই আছে না প্রাইভেট, এত হ্যাঁ, ব্যয়বহুল এত যে ব্যয়বহুল যে সবাই পারে সম্ভব না, না। সবাই পারে না। আমার ভাইয়ের বাচ্চাটাকে দেখে, মেয়েটাকে দেখে আসলাম, 13 বছরের বয়স। আমি যাওয়ার সাথে আমাকে সে চেনে না, গলা জড়ায় ধরে আমাকে আর ছাড়ে না, আমার এখানে মুখ ঘষছে। পরে বুঝলাম যে আমি যে পারফিউম মেখে গেছি, ওই গন্ধে সে আমার কাছে রয়ে গেছে। মানে ওরা খুব গন্ধ সেন্সিটিভিটি বেশি। তো এই যে জিনিসগুলো খুব সূক্ষ্মভাবে কিন্তু পাশের মানুষদেরকে জানতে হবে। বাচ্চাটা কি খেলে অ্যাজিটেট হচ্ছে, ক্যান্ডি খেলে সামটাইমস অ্যাজিটেট হচ্ছে, এই ফুডের ব্যাপারটাও কিন্তু তাকে দেখতে হবে। তারপরে যে অটিজমের বাচ্চাগুলো কি হয়, ওরা কন্টিনিউয়াসলি একই রকম ভাবে জিনিস সাজাতে থাকে, ওগুলো কিন্তু অনেকগুলো সাইন আছে। হ্যাঁ, অনেকগুলো সাইন আছে। আমিও আমার বাচ্চা হওয়ার পরে আমি কিন্তু 2 বছর খুব সূক্ষ্ম দৃষ্টিতে এগুলো দেখতাম, কারণ এগুলো আমাদেরকে মাথায় হ্যামারিং করা হতো, তোমার বাচ্চা এই সময় এটা করছে কিনা জিজ্ঞাসা করা হতো। হ্যাঁ, তো তারা একই রকম ভাবে, ওরা ভ্যারিয়েশন পছন্দ করে না, একটা সিস্টেমেটিক ওয়েতে ওরা করবে। তো এই সিস্টেমটা থেকে যদি আমরা ভাঙার চেষ্টা করি, এগুলোকে মা বাবা তো বুঝবেই, আশেপাশের মানুষদেরকেও বুঝতে হবে। আমার সচেতনতা বৃদ্ধির কথাই হলো এটা, যে ওদেরকে আলাদা করে রাখা আর না, সাধারণ মানুষের সাথে, আমাদের সাথেই মিশবে, আমার বাচ্চাদের সাথেই মিশবে, ওদের প্রতি আরো বেশি করে সহানুভূতিশীল হতে হবে, এবং ওদের বাবা মার প্রতি হতে হবে, তাদেরও একটা অসংখ্য লাইফ আছে। ধন্যবাদ সোহানা নাজনীন, ধন্যবাদ আমাদের সবাইকে, আমি অনুষ্ঠান। স্যালুট জানাই সেই সমস্ত মাদেরকে, তারা এক একজন যোদ্ধা, তারা এক একজন ডেফিনেটলি যোদ্ধা, তাদের, তারা এই কারণেই যোদ্ধা যে তাদের যোদ্ধা। হুম। অনেক জীবন কিছু যুদ্ধে অনেক করতে অনেক হয়, দূর, যেটা তাদের আমরা হয়তো শরীরের বুঝিনি। থেকে, আমাদের থেকে তাদের মানসিক যেই প্রেশারটা, এটাকে ব্যালেন্স করা, নিয়ন্ত্রণ করার সময়টা ইটস ভেরি টাফ। তো আমি বলবো যে আমাদের অনুষ্ঠান একেবারে শেষের দিকে, আমি দর্শকদের বলবো যারা দেখছেন কিংবা আমাদের কমিউনিটিতে যারা দেখেননি, যারা আজকের আমাদের অটিজম নিয়ে এই অনুষ্ঠানটা দেখে মুখ ঝামটা দিচ্ছেন এবং মনে মনে বলছেন যে ও ওয়াও, এইসব বিষয়গুলো জুমে তুলে ধরা হচ্ছে কিংবা কে কার কানে লাগিয়ে দিল, আমি আপনাদের সবাইকে বলছি যেই সময়টাতে আমরা বসে আলোচনা করব যে ওই ওর ঘরে তো একটা
অটিস্টিক বাচ্চা আছে, আহ কিংবা যে সময়টা আমরা ব্যয় করব বলে যে দেখো তার বাচ্চা তো এরকম, অথচ তার দৌড়ঝাঁপ কমছে না, ওই ওই অটিস্টিক তার বাচ্চা আছে কিন্তু তার সাজগোজ কমছে না। আমরা ওই জিনিসগুলো না করে না ওই সময়টাকে কাজে লাগাই। লেটস মেক সাম ডিফারেন্স। ওই সময়টাতে আমরা একটু যদি ইন্টারনেটটা অন করি, আমরা যদি গুগলে সার্চ করি, তাহলে আমরা অটিজম নিয়ে অনেক কিছু জানতে পারবো। আমরা যদি গুগলে যে যদি আমরা অটিজম সম্পর্কে বিভিন্ন মায়েদের অভিজ্ঞতার কথা সার্চ করি, আমরা আমরা জানতে পারবো যে কত করুণ কাহিনী, এবং আমরা জানতে পারবো যে আমেরিকান মায়েরা, বিদেশি কানাডিয়ান বলেন অস্ট্রেলিয়ান বলেন, বাহিরের দেশের মায়েরা কতটা সাহস নিয়ে কতটা শক্তি নিয়ে কাজ করছে। এবং শুধু মায়েরা না, বাবারা না, এই পুরা কমিউনিটি, বাইরের দেশগুলোতে পুরা কমিউনিটি কিভাবে অটিজমকে সাপোর্ট করছে এবং প্যারেন্টসদেরকে সাপোর্ট করছে। তো আসুন আমরা একটা গণ্ডি থেকে বের হয়ে আসি। হ্যাঁ, আমরা ওই ওই মায়েদেরকে, ওই বাবাদেরকে একটু ভিন্নভাবে কথা না বলে, নোংরামি না করে ওই সময়টা আমরা কাজে লাগাই। এটা আপনার জ্ঞান বৃদ্ধি করবে, আপনার জন্য অনেক ভালো হবে, আপনি একটা নতুন কিছু শিখতে পারবেন, আপনি কমিউনিটিকে হেল্প করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, জরুরি সমালোচনা হচ্ছিল, আমাদের সময় দ্রুত শেষ হয়। আমরা আবারও কোনো একদিন এই অতিথিদের নিয়ে বসবো ডেফিনেটলি। শুধু এপ্রিল মাসেই না, আমরা এগুলোর উপর আরো অনেক বেশি কাজ করব। আমরা আবারও বলছি যে আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে আমাদের অনুষ্ঠানটি লাইক দিয়ে শেয়ার করে সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন, আমরা অনুপ্রাণিত হব। প্রথম আলো ny.com ওয়েবসাইটে গিয়ে ভিডিওটাকে ক্লিক করতে ভুলবেন না। সেখানে আপনারা দেখতে পারবেন জরুরি সব পুরানো বিনোদনমূলক এবং আমাদের টকশোর বিভিন্ন খুবই গুরুত্বপূর্ণ সব ভিডিওগুলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছে বৃহস্পতিবার রাত 9টায় আবারও দেখা হবে আপনাদের সাথে টক অফ দ্য উইক অনুষ্ঠানে। জীবন আনন্দের হোক, ভালোবাসার হোক। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।